একটু বেশি ডিস্টেন্স ছিল না, কাছেই ছিল। তো তারপর বাসে আসলাম, বাসে এসে ডিউটি করে তারপর আবার ওনার স্কুল কখন ছুটি হবে ওই টার্গেটটা করে আমি গেছি। যাওয়ার পর দেখতাম যে স্কুলটা ছুটি হয়েছে, তারপর উনি বাসে যাচ্ছে মেয়েটাকে আবার বললাম যে আপনি তখন আমাকে এই কথাটা বললেন কেন, আমি আপনার সাথে বন্ধুত্ব হতে চাই। মেয়েটা বলে যে কেন বন্ধুত্ব হবেন, তাহলে এমনি তো বন্ধুত্ব হবো। তো এটা বলে মেয়েটা চলে যায়। তো মেয়েটা আমাকে পাত্তা দিচ্ছিল না। তো পরে আমি আস্তে আস্তে ওখানে ড্রাইভিংটা শিখি, ভাইয়াটা আমাকে ড্রাইভিংটা শিখাই দেয়। তো যখন শিখাই দেয় এই কোম্পানির ভিতরে বিভিন্ন কার আসতো, তো কার ড্রাইভারদের সাথে আমার একটা সম্পর্ক করি যে ভাইয়া এরকম এরকম, আমি তো বাসে এরকম উঠছি অনেকদিন, ওঠার পর আমার এরকম ভাইয়াটা আমাকে গাড়ি দিছে। আমার তো বড় গাড়ি, ওগুলো তো আমার চান্স পাওয়া সম্ভব না, ওগুলো তো অনেক বড় গাড়ি, লাইসেন্স নাকি লাগে, অনেক ভারী লাইসেন্স, তারপর ওগুলাতে নাকি ওঠা যাবে। আর আমি তো ছোট মানুষ, আমাকে তো কোম্পানি গাড়িও দিবে না, আমার কার চালানটা একটু শিখাবেন। তো একটা ছেলে ছিল, এর বাড়ি হলো যে ফটিকছড়িতে। তো ওই ছেলেটা খুবই ভালো ওস্তাদ আমার। তো বলে যে হ্যাঁ তোর শিখাবো, তুই যদি আমার টাকা দিস। আমি বলি কত? বলে তুই আমার 6,000 টাকা দিবি। আচ্ছা, তখন আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি 6,000 টাকা আপনারা দিব, তবে আমি একসাথে দিতে পারবো না। তো পরে আমাদের কোম্পানি থেকে লোন নেওয়া যায়, কোম্পানি আমার 4,000 টাকা লোন দিছে, প্রতি মাসে 500 টাকা করে কাটিয়ে রাখবে। তো তারপরে শিখে ফেললাম। তারপর বললো যে লাইসেন্স বানানোর জন্য। তারপর আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি লাইসেন্স বানাবো এখন না, আর কিছুদিন পর। তারপর পাম্পে আস্তে আস্তে ওই যে এক্সট্রা টাকাটা, এটা আস্তে আস্তে কমে গেল, এটা আর পাওয়া যাচ্ছে না, কারণ ওই বিভিন্ন পাম্প হয়ে গেছে। আদার ওই সাইডে আগে পাম্প ছিল চট্টগ্রাম, মানে পুরো শহর 2টা, এখন পাম্প হয়ে গেছে 7-8টা। তো যখন 7-8টা পাম্প হয়ে গেছে, গাড়ির চাপও কমে গেছে, এখন বেতন করে দিলে 2150 টাকা। তো এখন আস্তে আস্তে দেখি যে মোটামুটি সবাই চলে যাচ্ছে। তারপর আমিও লাইসেন্স বানানোর জন্য দিছি। পরে আমি বলে যে তুই প্রথমে অরিজিনাল লাইসেন্স বানার দরকার নাই, তুই 2 নম্বর লাইসেন্স বানা। আচ্ছা, পরে আমি 1000 টাকা দিছি, উনি আমাকে একটা 2 নম্বর লাইসেন্স বানাই দিছে। 2 নম্বর লাইসেন্স বানাই দিছে, উনি আমাকে হাত পুরো ক্লিয়ার করে দিছে। তো তারপরে গাড়ি চালানো শেখা হয়ে গেল। তারপর আমি কি করলাম, ওই জবটা ছেড়ে দিলাম, পাম্পের জবটা ছেড়ে দিলাম। তারপর আমি ড্রাইভিং এ আসি। ড্রাইভিং এ আসার পর ড্রাইভিং এ চাকরি করি, তখন আমার বেতন দিল 4250 টাকা 2 নম্বর লাইসেন্সে। তো ওটা তো আমার মালিক জানেন না 2 নম্বর লাইসেন্স না 1 নম্বর লাইসেন্স। তারপরে যখন আমি আসি ড্রাইভিং প্রতিদিন ডিউটি করি, হালিশহর থেকে আমি হাউজিং সোসাইটিতে আসি ডিউটি করি। তারপর 1 সপ্তাহ আমি খুব ভালো গাড়ি চালাই, কিন্তু 1 সপ্তাহ পরে কি হয়, বাসের সাথে আমার গাড়িটা লাগে। তো লাগার পর মালিক আমার বললো, তুমি বললা তুমি এত বছর ধরে গাড়ি চালাও, তাহলে গাড়িটা লাগছে কিভাবে? তো জব নেওয়ার সময় তো মিথ্যা কথা বলতে হবে, কারণ হলো আমি তো আর আগে চাকরি করিনি, সেই জন্য আমার মিথ্যা কথা বলতে হয়েছে। যখন গাড়িটা মায়ের খেয়েছে, তখন আমি স্যারকে ফোন করি, স্যার সিনজি দিয়ে আসে, পরে একটা মিট করলো, পরে ওই দোষটা আমারই হয়। তারপর ওনাকে আমি অনেক বুঝানোর পর বলে আচ্ছা ঠিক আছে, তুমি চাকরি করো, তবে তুমি যদি ভালোভাবে চাকরি করো তো করো, ভালোভাবে যদি গাড়ি চালাইতে পারো চালাও, না তো তুমি অন্য দিকে চলে যাও, আমার এখানে চাকরি করার দরকার নেই। আপনাকে বললো এটা? হ্যাঁ, মালিক বললো আমাকে কথা। তা আমি বলে আচ্ছা ঠিক আছে। তারপর আমি গাড়ির খুব যত্ন করতাম, যে কারণে উনি আমাকে খুব আদর করতেন, গাড়ির আমি খুবই যত্ন করতাম। তো যে কারণে উনি আমাকে খুব জোর দিয়ে বলে নাই যে ঠিক আছে তুমি যাও, চলে যাও, কালকে থেকে আর আসতে হবে না, এইভাবে কথাটা বলেনি। আর ওনার সব কাজ আমি করে দিতাম A to Z। তো আস্তে আস্তে ক্রিকেটের প্রতি আমার আকর্ষণটা হলো। তো কিভাবে ক্রিকেটের প্রতি আকর্ষণ হলো, আমার বন্ধু একটা, সে স্কুলে পড়ালেখা করে, এই ক্লাস 10 মেট্রিক পরীক্ষা দিবে। তো এর সাথে নাকি সে কলেজের ফ্রেন্ড একটা থেকে শুনছে এরকম বাজি ধরে। তো আমি বলি কিভাবে বাজি ধরে? তো বলতেছে যে আজকে IPL এর খেলা আছে। তো যখন বললো IPL এর খেলা আছে, বলে যে এই টিমের প্রতি তুই 10 টাকা ধরলে তুই 20 টাকা পাবি। তা আমি বলি যে হ্যাঁ আমার কাছে টাকা আছে, তো আমি ধরবো। ওই যে আমার কাছে জমানো টাকা আছে। জমানো টাকা কত ছিল তখন? 1.5 লাখ টাকা ছিল। 1.5 লাখ টাকা ছিল। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2 এ, আমি FM 89.2 তে। জীবন আমরা যেখানটায় ছিলাম। তো তারপরে আমার অ্যাকাউন্টে 1.5 লাখ টাকা থাকে, আমার কিছু এমনি এক্সট্রা জমানো টাকা থাকে। তো তারপর আমি ওই বাজি ধরার সম্পর্কে আমার বন্ধুটা বললো। তো বলার পর আমি বললো যে হ্যাঁ জানি। তো বলে যে তুই ধরস? আমি বললো যে না, আমি তো কখনো ওইসব ধরি না। বলে আমি তো ধরি, আমি প্রতিদিন 50 টাকা 100 টাকা ধরি, আমি তার ডাবল পাই। তাই তুই কি প্রতিদিন জিতস? বলে যে না, আমি তো প্রতিদিন জিতি না, হারিও, তবে পাই। তা আমি বললো যে তাহলে আমি ধরবো। বললো যে তুই কত টাকা আজকে? আমি বললো কার খেলা আছে? বলে যে IPL আজকে এই চেন্নাই বা তখন রয়্যাল চ্যালেঞ্জার্স। কত সালের IPL? এটা 2013।
2013 দিকে আপনার। ওকে, আপনার এক্সাক্ট সালটা মনে নাই? না, ওকে, 2013-12-13 ভিতরে হবে আর কি। ওকে। তো তারপর আমাকে যখন জিজ্ঞাসা করে বলে যে, আমি বলে হ্যাঁ আমি ধরবো। তারপর বলে যে তুই কোন টিম নিবে? আমি বলে এই টিম নিব। তারপর আমি 500 টাকার প্রথমে 500 টাকা আমি বিট ধরি। ওই ম্যাচটাতে আমি হেরে যাই। তারপর আমার 500 টাকা চলে যায়। তো বন্ধুটাকে আমি দিই। তারপর বলে যে তুই ধরবি? আমি বলে হ্যাঁ আমি ধরবো। বলে কালকে কার খেলা আছে? বলে আর খেলা। বলে তুই যদি ওই গেলের টিম নেয়, তখন টিমগুলোর খুব একটা স্পষ্ট নাম জানতাম না, আমরা প্লেয়ার ধরতাম আর কি। এই টিমের প্লেয়ার এখানে এই টিমে খেলে, ওই টিমের প্লেয়ার এই টিমে খেলে। তো তারপরে আমি গেলের টিমে ধরতাম। তো ধরছে ওই টিমটাতে আমি বলে আজকের বাজি কত? বলে তুই যদি গেল নেস, যদি 1000 টাকা 1500 টাকা দেস, তাহলে তুই গেল নিতে পারবি। আর নয়তো বা তুই যদি 1500 টাকা খাস, তাহলে তুই গেল নিতে পারবি না। তো আমি বলে আচ্ছা ঠিক আছে, আমি গেল নিব। তারপর 1000 টাকার জন্য আমি 1500 টাকা গেল মানে নিলেন? মানে গেল মানে গেলের টিম অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিলাম আর কি আমি। ওকে। তো তখন তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পুরো টিম আমরা বলতাম না, আমরা বলতাম যে এই টিমের অধিনায়ক বা এই টিমের প্লেয়ার যে ফেমাস, তার নাম ধরেই বাজিটা ধরতাম আর কি। তো তারপর যখন বললাম, তো তারপরে ওই ম্যাচটাতে আমি জিতি, এই গেল জিতে যায়। তারপর আমি 1000 টাকা পাই। তো তার আগের দিন আমি 500 টাকা লস খাইছি। তারপরে আমি আবার 1000 টাকা উঠে নিই। তো আমার 500 টাকা আমি লাভে ছিলাম। ভাইয়া আরেকটা ঘটনা আমি ফেলে গেছি, সেটা হলো তার ভিতরে আমি বিয়ে করি। তো যখন আমি বিয়ে করার পর 1 বছর পর আমার একটা বাচ্চা হয়, আমার ছেলে হয়। তো আমার ছেলেটা, এর আগে আপনি বিয়ে করে ফেলেছেন? হ্যাঁ। কত বছর বয়সে বিয়ে করেন? বিয়ে করি 2010-এ। আপনার বয়স তখন কত? তখন আমার বয়স 18 প্লাস। 18 প্লাস? হ্যাঁ। ওকে। তো তারপর যখন আমি বিয়ে করি, তখন 1 বছর পরে আমার ছেলেটা হয় আর কি। তো ছেলেটা হয়, আমি অনেক খুশি। তো এর ভিতরে আমার বাজেটটা চলে কম, খুব একটা না। তো বিয়ের ভিতরে আমি টাকা পয়সা অনেক নষ্ট করি, খরচ করি মেয়েটার পিছনে, যাকে আমি বিয়ে করি। আমার ওয়াইফের কাছে আমার ছেলে হয়, ওদিকে আমার অনেক টাকা পয়সা খরচ হয়, লাখখানিক টাকা আমার ওদিকে খরচ হয়। তো যাকে আমার দিনকাল ভালোই যাচ্ছে। তো তারপর আস্তে আস্তে এই বাংলাদেশে বিপিএলটা শুরু হয়। তখন বিপিএল এর জন্য চিন্তা ভাবনা করি, টাকা পয়সা জমাই, প্রায় 70-80 হাজার টাকার মতো জমাই। আমার তো জমানি ছিল, মানে ওগুলো আমি এক জায়গায় করছি। তো করার পর যখন বিপিএল শুরু হয়, তখন আমি ওগুলা থেকে প্রতিদিন আমি 5000 টাকার বাজি ধরি। 5000, 10,000 মানুষের সাথে জমা দিয়ে আসি। বা আমার কাছে এক পর্যায়ে কি হয়, প্রথম আমি জমা দিতাম আমার বন্ধুদের কাছে, বা একটা দোকান ছিল, ওই দোকানে নিয়ে আমি জমা দিতাম টাকাটা। জমা দেওয়ার পর কি হতো, আমি যে 5000 টাকা জমা দিতাম, আমার সাথে বেটা কন্টাক্ট হইতো। আমি যদি শক্ত টিম নিতাম, তাহলে আমার ওখানে 20 টাকা দিতে হইতো। যদি আমি নরম টিম নিতাম, তাহলে আমাকে লাভ দিত। ধরেন 5000 টাকা আমাকে 12,000 টাকা দিত, বা 5000 টাকা আমাকে 13,000 টাকা দিত। আর আমি যে শক্ত টিম নিতাম, দেখা যেত আমার 5000 টাকা আমি 8,000 টাকা পেতাম, 3,000 টাকা পেতাম। তো এইভাবে করে খেলতাম। তো বিপিএল যখন শুরু হয়, তখন এই প্রথম আমি 5,000 টাকার বাজি ধরি, তারপর 10,000 টাকার বাজি ধরি। তারপর প্রতিদিন কন্টিনিউ একদম বিপিএল চলাকালীন সময় প্রতিদিন আমি 5,000 টাকার উপরে বাজি ধরতাম। হারতাম জিততাম। তো এইভাবে করে করে আমার প্লাস মাইনাসে প্লাসই হয়েছে, 1 লাখ টাকার মতো আমার হয়েছে। মানে ধরুন 20-25 হাজার টাকা আমার লাভ হয়েছিল বিপিএল। তারপরে যে বিগ ব্যাশ শুরু হয়, অস্ট্রেলিয়ান লিগ। যখন বিগ ব্যাশটা শুরু হয়, তখন আমার এই টাকাগুলা আমি বাজি ধরা শুরু করলাম। তখন বিগ ব্যাশের ভিতরে আমি ম্যাক্সিমাম হারতাম, কারণ হলো বিগ ব্যাশ আমি বুঝতাম না। কারণ বিগ ব্যাশটা অস্ট্রেলিয়াতে হতো, অস্ট্রেলিয়ান প্লেয়ারদের সম্পর্কে আমি বুঝতাম না। বিপিএল এর প্লেয়ারদের সম্পর্কে বুঝতাম, এগুলো আমাদের দেশীয় প্লেয়ার ছিল, বা বাইরের প্লেয়ার আসলেও বুঝতাম। কিন্তু অস্ট্রেলিয়াতে হওয়ার কারণে কি হতো, ওগুলো টিমের সম্পর্কে ধারণাটা খুব কম ছিল। কোন মাঠে কেমন রান উঠবে, ওগুলো সম্পর্কে ধারণাটা কম ছিল। বিদেশি প্লেয়ার চিনতাম না, অন্য বুঝেও অন্য একটা টিম নিয়ে নিতাম। ম্যাক্সিমাম ম্যাচে আমি হারতাম। তো যখন আমি হারতাম, আমার টাকা আস্তে আস্তে কমতে লাগলো। তো বিগ ব্যাশে আমি পুরো আমার যে 1 লাখ টাকা ছিল, ওই টাকাটা আমি পুরোটাই খাওয়াই দিচ্ছি। তখন আমি আস্তে আস্তে কি করি, ওই আমাকে সমিতির থেকে আমি লোন নিতাম, ওইখান থেকে লোন নিছি, 5,000 টাকা 10,000 টাকা লোন নিছি। এভাবে করে করে বিগ ব্যাশে আমি চাচ্ছি আমার টাকাগুলো উঠাই আনতে। তখন দেখতেছি আমি প্রতিদিনই হারতেছি। যখন 60,000-70,000 টাকা লোন করে ফেলছি, তারপর আমার একটা ডিফেন্স, তার ভিতরে একটা চলাকালীন ডিফেন্স ছিল, ওই ডিফেন্সটা আমি ভেঙে ফেলি। তো ওই ডিফেন্সটাতে আমি 65,000 টাকা পাইছিলাম। তো এইভাবে করে বিগ ব্যাশের ভিতর আমার পাই 1,23,000-24,000 টাকা। আমি পুরা বিগ ব্যাশ কন্টিনিউ খেলে গেছি। পুরা বিগ ব্যাশের দ্বার আমার একদম মানে 1,23,000-24,000 টাকা আমি খাওয়াইছি। তারপরে আমি মানে একদম মানে আমার পকেটে যে একটা টাকা থাকবে, ওরকম আমি যদি হোটেলে চা খেতে যাইতে হইতো, আমার মানি ব্যাগের দিকে তাকাই আমার চা খেতে হইতো। আমার পকেটে একটা টাকাও ছিল না। তার ভিতরে আমার সংসারের খুব অভাবের ভিতর চলে গেল। আমার ছেলেটা তার ভিতর বড় হইতেছিল। আমার ওয়াইফ আমার বলতো যে এত অভাব, এরকম ভাবে কিভাবে চলবো, কিভাবে দিনকাল যাবে। ছেলে, আপনি তখন কিছু করতেন না? এই
ড্রাইভিং জব করি আর এই আর জুয়া খেলেন? হ্যাঁ, জুয়া খেলি। তবে আমি জব সবসময় কন্টিনিউ করতাম, ওই মালিকের এখানে কন্টিনিউ করতাম। মালিক আমার খুব আদর করতো, তার কারণ ওনার কাজগুলো আমি করে দিতাম আর গাড়িটা আমি খুব যত্ন নিতাম। তারপর আমি মনটাকে একটু স্থির করলাম, স্থির করার পর আবার আমি কিছু টাকা পয়সা সেভিং করলাম, জমালাম। তারপর জমানোর পরে আমি আবার 20-30 হাজার টাকা জমাই। আইপিএল খেলা আসতেছে, ওকে। আইপিএল খেলা যখন আসলো তখন আমি আইপিএল খেলার একটা যে লিস্ট দেয় ওই লিস্টটাতে আমি একটা ক্যালকুলেশন করলাম যে আজকে এই টিম জিতবে, তারপরের দিন এই টিম জিতবে, তারপরে এই টিম জিতবে, তারপর এই টিম জিতবে। আমি একটা ক্যালকুলেশন করলাম এবং মিলালাম। মোবাইলে নোট করলাম, খাতাতে লিখলাম, গাড়িতে বসে, আমার তো সারাদিন অবসর, গাড়িতে বসে থাকি, নোটটা করলাম। নোট করার পর প্রতিদিন আমি ম্যাচ নিতাম 2টা 3টা 2টা 3টা, এত আমি 20টা 30টা করে খেলছি। এখন আর ওই টাকা নাই, এখন তো 20,000 টাকা এগুলো আমি অনেক কষ্ট করে জমাইছি। তো এখন 2টা 3টা খেলে প্রতিদিন আমার ক্যালকুলেশনটা মিলে গেছে। প্রতিদিন আমি যেভাবে ক্যালকুলেশন করছি, হয়তো 1টা 2টা ম্যাচ হারছি, কিন্তু পুরো আইপিএল এ 27টা ম্যাচ পর্যন্ত আমার ক্যালকুলেশন, 25টা না 24টা ম্যাচ আমার কনফার্ম হয়েছে। যখন আমার কনফার্ম হয়েছে, আমি প্রতিদিন 2,000 3,000 4,000, যখন আমার টাকা অ্যামাউন্টটা বাড়তেছিল তখন আমি ম্যাচের বিটটাও বাড়াইতেছিলাম। ওকে, 5টা 10টা 7টা এভাবে করে করে আমি টাকার অ্যামাউন্টটা বাড়াই নিয়ে। আচ্ছা না, কিন্তু আপনি 5টা 7টা 8টা যে বাড়াচ্ছেন, এই বিটগুলো ঠিক করতে কারা? ঠিক করতো যে দোকান আছে, আমাদের এখানে দোকান আছে, পাড়ার বড় বাইরে আছে, এদের কাছে টাকা জমা দিয়ে আসতাম। ওদের কাছে টাকা জমা দিয়ে আসতাম? টাকা জমা দিয়ে আসতাম। এবার আমি অনেক বলতাম না যে ম্যাচগুলো আমার, আমি খুব কম বলতাম যে ভাই আমার একটা ম্যাচ, আর বাকিগুলো আমার বন্ধুদের অন্যজনের, বাট আমি জমা দিয়ে যাচ্ছি ওনাদের থেকে এনে। আমার কথা আমি কখনো বলতাম না এদেরকে, কারণ বললে এরা যদি টাকা না দিত, টাকা যদি রেখে দিত, তার জন্য আমি এদেরকে আমি বলতাম না। তো তারপর যখন আমি বিটটা আস্তে আস্তে যখন বাড়াইতে থাকি, আমি 27টা প্রথম 27টা ম্যাচের ভিতরে আমি 24টা ম্যাচে জিতি। মোটামুটি আমি 60 থেকে 70 হাজার টাকা টেনে ফেলি। তারপর আমি আবার ক্যালকুলেশনে বসলাম যে এই ম্যাচগুলো এরপরে কে জিতবে, তারপর আমি 3টা ম্যাচ টানা হারি, 10টা আমি 30,000 টাকা হারি, আর আমার কাছে 40,000 50,000 টাকার মতো ছিল। তারপর আবার ক্যালকুলেশন করি, 6টা ম্যাচ আমি টার্গেট করি, 6টা ম্যাচের ভিতরে আমি 5টা ম্যাচ জিতি। প্রতিদিন আমি 15,000 টাকার ম্যাচ নিছি, আমি 6টা ম্যাচের ভিতরে 5টা ম্যাচ জিতি, আমি 1 লাখ টাকার মধ্যে ওদিকে টানলাম। টানার পর আমার যত ঋণ আছে আমি সবকিছু দিয়ে দিই, আমার কোনো ঋণ নেই। আমার কাছে আরো প্রায় 70 থেকে 80,000 টাকা ছিল এই ম্যাচগুলোতে টানার পর। আইপিএল খেলা যখন শেষ হয়ে গেছে, বাংলাদেশের বিপিএল শুরু হবে। তো তারপরে বিপিএল খেলার ঠিক মাসখানেক আগ মতো একজন থেকে শুনলাম যে বিটে এরকম এরকম খেলা যায়। তাহলে বিট মানে কি? বলে এরকম এরকম বিট 3065 একটা ওয়েবসাইট আছে, এখানে কখনো কোনো টাকার মাইন নেই। এখানে তুই মানুষ বিট 3065 এটা একটা কোম্পানির নাম, এটা হলো ইংল্যান্ডের কোম্পানি সম্ভবত। এটার নামে একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, বিট 3065 একটা ব্যাটিং এর ওয়েবসাইট আছে, এটা সম্পর্কে একজন থেকে শুনলাম। তো আমি বললাম যে এটা কি ধরনের সাইট? বলে এখানে তুই সব ধরনের বাজি খেলতে পারবি, যেমন বলে তুই ধর বাংলাদেশের প্লেয়ার যেটা নামবে, তামিম ইকবালের নামে 20 রান নিতে পারবি কিনা এটার উপর বাজি মারতে পারবি, এই ওভারে 6 রান আসবে কিনা এটা বাজি মারতে পারবি, এই ওভারে উইকেট যাবে কিনা। আমি বলি কি বলস? বলে সব বাজি মারা যায়? আমি বলি হ্যাঁ। বলে এটা কেউ জানবো না, কারোর সাথে ঝগড়া হবে না, কিছু হবে না। ওই যে আমার আইপিএল এর ভিতরে ওই যে টাকা নিয়ে ঝগড়া হইতো, বড় ভাইদের কাছে টাকা জমা দিতাম, এরা কমিশন কেটে ফেলতো 1050 টাকা করে, বিকাশের টাকা বলতো, ওইটা বলতো, তারপর বলতো তুই এতগুলা টাকা ম্যাচ জিতছস, টাকা দে, এরকম করে করে টাকা রেখে দিই। তারপর ওই যে ভাই একটা আমার বলতেছে আর কি যে এরকম এরকম ভিটে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট করবি কিনা? তাহলে হ্যাঁ আমি করবো তো অ্যাকাউন্ট। বলে ওখানে কি টাকা কোনো মাইন নেই? বলে ওখানে কোনো টাকা মাইন নেই, একদম ফেয়ার। বলে তুই মানুষের সাথে বাজি ধরস, এখানে ভিতর কাপ জাপ টাকা জমা দিতে হয়, এই করতে সে কথা। তুই এখানে টাকা ঢুকাবি মোবাইলের মতো, মোবাইলে টাকা থাকলে যেমন কথা বলা যায়, ওইখানে সেম টাকা থাকলে তুই বিট করতে পারবি। তো আমি তাহলে আমার একটু শিখিয়ে দিই। তো ফার্স্ট সে আমাকে এই বিট সম্পর্কে সে আমাকে দেখাইলো। তো আমি বলছি যে আমার কাছে তো মোবাইল নেই। তো বলে যে এইসব তো মোবাইল নিতে হবে, অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে। তো সে আর আমি গিয়ে একসাথে গিয়ে নিউ মার্কেটে গিয়ে একটা মোবাইল নিলাম অ্যান্ড্রয়েড 10,900 টাকা দিয়ে। ওকে, সে ওয়েবসাইটটা সম্পর্কে সে আমার সিম টিম কিনে একদম মানে ওয়েবসাইটটা ডাউনলোড করে একদম সবকিছু ডিটেলস মানে সে আমার সব শিখাই দিল। তো আমি তো এটা সম্পর্কে জানতাম না কোনো কিছু। তারপর আমার কাছে ভয় লাগতেছিল, আমি যে এখানে টাকা ঢুকাবো বা অ্যাকাউন্ট করবো, যদি আমার টাকা মার যায় তখন আমি কি করবো? না আমি ঢুকা। বলে তোর যদি অ্যাকাউন্টে যদি কোনো টাকা মার যায় সব টাকা আমি দিব। ওই ভাইয়াটা আমার বলতেছে। তা আমি বলে আপনি আমার দিবেন বলতেছেন, পরে যদি মার যায় তখন তো আপনি আমার বলবেন যে না টাকা কিসের টাকা। তো বলে যে শোন, আমি আমার একটা অ্যাকাউন্ট আছে, আমার বন্ধুর অ্যাকাউন্টে এনে তোর আমি দেখাবো, তুই ওখানে ভিতর $100 ঢুকা। তো আমি $100 ঢুকাবো, ওখানে টাকা আনা ঢুকাবো, ডলার কিসে? তো বলতেছে ওখানে ডলারে খেলতে হয়, ওখানে টাকা খেলা যায় না। তাহলে ডলার কোথা থেকে ঢুকাবো? বলে এগুলা লিঙ্ক আছে, ওই বড় ভাইয়েরা বিক্রি করে এদের থেকে আনতে হবে। তা আমি বলে আচ্ছা ঠিক আছে। তো সে কি করলো, সে আমার থেকে 10,000 টাকা নিল। 10,000 টাকা নিয়ে 85 টাকা করে নাকি ডলার চলে, সে 8,500 টাকা দিয়ে ডলার কিনছে, আর 1,500 টাকা নাকি কি কমিশন ব্যাট ট্যাট বলে সে 1,500 টাকা রেখে দিচ্ছে। তো সে অন্য জনের অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট একটা ভাড়া করে আনছে, একে নাকি 2000 টাকা দিবে একদিনের জন্য, এই $100 সে ঢুকে দিছে, একে 2000 টাকা দিছে। আমার সে মিথ্যা কথা বলে এই সাইটটা সে নিয়ে আসে মোবাইলের ভিতরে, আমার মোবাইলের ভিতরে আনে আর কি, একদিনের জন্য 2000 টাকা এরা ভাড়া দিছে। ওই সাইটে এর অ্যাকাউন্ট আছে Bit365, আমাদের তো কারো অ্যাকাউন্ট নেই। তো ওইখানে $100 ঢুকে দিছে, সে আমি বাসায় বসে বসে খেলি। তো সেদিন খেলা ছিল কোন একটা মানে জাতীয় দলের ইন্টারন্যাশনাল খেলা ছিল, সম্ভবত নিউজিল্যান্ড আর ইন্ডিয়ার সম্ভবত খেলাটা ছিল। তারপরে ওইখানের ভিতর আমরা বেট ধরলাম, নিউজিল্যান্ড নিলাম, তারপর ওভার বাজি খেললাম, বল বাজি খেললাম, যেটাতে টিম বাজি মারছে ওই ডলারটা থাকে খেলার রেজাল্ট না হওয়া পর্যন্ত। এর ভিতর কি করছি আমরা দুজন, কি করছি, সে বলে যে তুই এই বলে মার $10 মার, এ বলে $1 মার, $1 মানে প্রায় $85 টাকা, $10 মানে প্রায় $850 বেটিং করতাম। হ্যাঁ, ডলারে বেটিং করতাম। আচ্ছা। তো তারপরে ওই বলবাজি খেলা শুরু করলাম। তো বলবাজি মানে হারতাম, ওটা জিততাম না, মানে দেখতাম যে মানে যেটা টার্গেট করতাম সেটাতেই হারতাম। তো যখন $100 ঢুকাইছি ওইখানে আমরা প্রথমে $30 মেরে রাখছিলাম নিউজিল্যান্ডের মানে এই পক্ষে। আমার ঠিক টিমটার কথা মনে পড়তেছে না, ওটা রেজাল্ট না হওয়া পর্যন্ত টাকাটা আসবে না। তারপরে মারলাম, ওই ক্যাশ আউট করে ফেললাম $30, আমি লস দিয়ে $22 ক্যাশ আউট করছি। ওখানে ভিতরে ক্যাশ আউট করা যায়। তো যখন আমি ক্যাশ আউট করলাম, ক্যাশ আউট করার পর ওইটাও মারলাম যে ওভারে এত রান আসবে, এই ওভারে এত রান আসে না। সেদিনই আমি এত হাজার টাকা পাই, কত 2000 টাকা ভাড়া করলাম, 1500 টাকা এরে দিলাম, এবার করে পাই 14,000 টাকা একদিনে শেষ, একদিনে 14,000 টাকা শেষ করে ফেলাম। পরে আমি বলছি এটাতে লাভ কি? বলে তুই টাকা না টানতে বলে তো কারো দোষ নেই, বলে এখানে তো সব ফেয়ার, তুই তো দেখছস যে খেলার সাথে সাথে রেজাল্ট, তুই এই বলে কি রান আসবে কিনা, যদি পাস সাথে সাথে তোরা টাকা ব্যাক করতেছে। তারপর আমি বললাম যে অ্যাকাউন্ট কত? সে বলে অ্যাকাউন্ট করতে 10,000 টাকা লাগবে। তাহলে অ্যাকাউন্ট করতে 10,000 টাকা লাগবে, এত টাকা দিয়ে অ্যাকাউন্ট করে লাভ কি? বলে তোর অ্যাকাউন্ট তুই সারা জীবন খেলতে পারবি, এইটার ভিতরে কোনো রিস্ক নেই, তুই তো নিজের চোখে দেখছস। তা বলে যে এত টাকা দিব না, তুই আমরা নিয়ে চল, ওনার সাথে কথা বলি। তো ভাই একটা গেছে বলে অ্যাকাউন্ট বানানো যাবে না, অ্যাকাউন্ট ভাড়া দিব 1 মাসের জন্য, এরকম। তো বলে আমি বলি না ভাড়া করবো না, আমার একটা অ্যাকাউন্ট। বলে ঠিক আছে, আমি আমার অ্যাকাউন্টটা সেল করবো। কত? বলে 5,000 টাকা দিয়ে দেবো ফি। তো পরে কি করলো, তা আমি বললাম যে এখানে টাকা ঢুকাবো কিভাবে? বলে যে তুমি আমার টাকা দিবে, আমি ঢুকাই দিব, পাসওয়ার্ডটা তোমাকে আমি দিয়ে দিব, তুমি চেঞ্জ করে নিও। আর যদি টাকা তুমি যদি ক্যাশ আউট করো, উইথড্র করো, ওটা নেটলারের মাধ্যমে উইথড্র করতে হবে, ওইটা আরেকটা ওয়েবসাইট বিটের থেকে। এগুলো আমি জানতাম না, এই যে আমার এগুলো স্টেপ বাই স্টেপ জানা আর কি। তো এই যে Bit365 যে বিট করার পর যে টাকাগুলো জমবে অ্যাকাউন্টে, ওইটা নেটলারের একটা এনজিও, মানে এটা ইন্টারন্যাশনাল, ওইটা মানি ট্রান্সফার, ওইটার ভিতরে ট্রান্সফার করতে হয়। ওইখান থেকে অন্য ক্যাসিনো বা বিভিন্ন মানুষের কাছে ট্রান্সফার করতে পারে নেটলারের মাধ্যমে। বিট থেকে কোথাও ট্রান্সফার করা যায়, বিট থেকে ওই নেটলারেই যাবে। আচ্ছা। তো তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, অ্যাকাউন্ট আমি কিনবো। তো বলে আপনি যদি আমার পাসওয়ার্ড জানেন তাহলে তো আপনি আমার টাকা, বলে তুমি তো তোমার পাসওয়ার্ড চেঞ্জ করে নাও, আর টাকা যখন তুমি বাইর করবা তখন আমি তোমার বের করে দিব, ইভেন আমি তোমার ক্যাশ টাকা দিব। ওকে। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি কিনবো, আমি টাকা আপনার কালকে দিব। তো বলে ঠিক আছে, টাকা দিয়ে অ্যাকাউন্ট নিয়ে যাই। তো পরে আমি বন্ধুটা নিয়ে গেলাম ডিউটি থেকে এসে রাত্রে, যাওয়ার পর ওনারা আমি অ্যাকাউন্ট আনলাম, উনি আমার বললো ধরো তুমি এখানে তোমার পাসওয়ার্ড কি দিবা দাও, তবে এছাড়া কোনো কিছু তুমি ধরবা না, কোনো কিছুতে ক্লিক করবা না এই মাই অ্যাকাউন্টে গিয়ে। তো বলে আচ্ছা ঠিক আছে। তো বলে যে ধরো তুমি, উনি অপশনটা বের করে দিয়েছে, বলে ধরো তুমি পাসওয়ার্ড কি দিবা দাও, তো মনে রাখবা, এটা কখনো ভুলবা না। তারপর কি করলাম, আমি অ্যাকাউন্টটা ওনার থেকে বুঝে নিয়ে আসলাম। সেদিন আমি $100 ঢুকাইলাম, $100 সেদিন ঢুকেছে 8,700 টাকা দিয়ে, $100। ও বন্ধুটা বলছে আজকে এই ফুটবলের খেলা আছে, তুই আমার জন্য $10 মারি রাখ, তোর আমি কালকে টাকা দিব। তা আমি বলে কার খেলা? বলে যে আজকে ইয়ার খেলা আছে, এই যে এই রিয়াল মাদ্রিদ আর কোন একটা টিমের খেলা ছিল। তা আমি বলে এখানে রিয়াল মাদ্রিদ, তুই $10 মারলে তোর $3 দিবে, তুই $10 $3 তুই কি করবি? সে বলে তুই মার। তো ওইটাতে আমি মারছিলাম $10, সেই $10 মারছে, আমি রিয়াল মাদ্রিদের পক্ষে পুরোটা মারে দিছি। আমি সেই জানতাম না যে ড্র হলে ওই টাকা আর পাবো না, ম্যাচটা ড্র হয়, যখন ড্র হয় আমার টাকা রিটার্ন পাইনি। পরে এটার সম্পর্কে আমি বড় ভাইয়ের কাছে গেলাম যে ভাই এরকম তো বিট সম্পর্কে জানতাম না। একদম নিচে যাওয়ার পরে নাকি ওখানে থাকে ড্র নো বিট, ড্রতে বিট হবে না। তো ওইখানের ভিতরে উইনের ভিতরে, তো ওই অপশনগুলো তো আমি জানতাম না বিটের ব্যাপারে। আচ্ছা। তো তারপর যখন বললাম, বলা যে না এটা এরকমই, তুমি যদি উইনে মারো তাহলে উইনে মারতে হলে এই অপশনগুলো তুমি আজকে আমার থেকে জেনে যাও। তো পরে ওনার থেকে আমি ডিটেল সব জানলাম যে ফুটবলের ভিতরে অপশন কি। পরে উনি আমাকে বলতেছে যে দেখো ফুটবল 90 মিনিটের ভিতর ওইখানের ভিতর 5 গোল হবে না 1 গোল হবে নাকি গোল হবে না, তুমি ওইটা তো বিট করতে পারবা। জি। তারপর ফুটবল সম্পর্কে শিখে দিল, ক্রিকেটের সম্পর্কে শিখে দিল, বলে যে ক্রিকেটে তুমি প্লেয়ার বিট দিতে পারবা, এই প্লেয়ার এত রান নিবে, এটার উপর বাজি ধরতে পারবা,
উনি আমাকে ওভার আন্ডার এগুলো সব শিখাই দিল। এই ওভারে কি 8 রান আসবে 10 রান আসবে এটা তো খেলতে পারবা, এই বলে ডট হবে নাকি, উনি আমার ডিটেলস একদম। আর আমার ফ্রেন্ডরাও কিছু জানতো, সেদিন আমরা দুজন একদম ক্লিয়ার হয়ে আসলাম এই যে বিটিং বেড সম্পর্কে একদম ডিটেলস সব, যে কিভাবে কি করা যায়। পরে কি করলাম, দুজন আবার $100 ঢুকালাম। সে কিন্তু টাকা দিত না, সব টাকা কিন্তু আমার। ওই যে আমার 70-80 হাজার টাকা আছে, আমার তো ঋণ টিন নেই, ঋণ টিন তো সব আমি দিয়ে দিছি। ওই যে বিগ ব্যাশের IPL এর ভিতর যে আমি টার্গেট করছি ওই ম্যাচগুলো আমি জিতলাম। তারপরে ফুটবলের খেলা আসলো, ফুটবলের খেলার ভিতর এই যে ইংলিশ প্রিমিয়ার লিগ গুলাতে চলে, তখন এই ফুটবলের ভিতরে ইনভলভ হলাম। পরে ওই প্রতিদিন রাত্রে সে আর আমি বসে টার্গেট কথা আছে কোন ম্যাচ জিতবে। এই যে এখন আকর্ষণটা আরো বেড়ে গেল, এখন আর দলবাজি ধরতাম না, এখন ধরতাম যে এই খেলাতে 3 গোল হবে না, এই খেলাতে 2 গোল হবে না, এই খেলাতে 4 গোল হবে না, এগুলো ধরতাম। অনেক সময় জিততাম হারতাম, এভাবে করে করে প্রতিদিন ডলার ঢুকাইতাম। $20, $30, $20 দাম ধরেন $1800 টাকা, $1700 টাকা, $30 ঢুকালে $2700 টাকা, $2600 টাকা, এভাবে করে করে প্রতিদিন ডলার ঢুকাতাম। কিন্তু আমরা ইনকাম করতে পারতাম না। ইনকাম করতে পারতেন না? না ইনকাম করতে জিততেন না। হ্যাঁ না জিততাম, কিন্তু আমাদের লোভ বেড়ে যেত। ওটা এমন একটা সাইট যে আমার কাছে মনে হচ্ছিল আমি একদিন $1000 ইনকাম করে ফেলবো, $2000 ইনকাম করে ফেলবো। ওইখানে তো টাকা পড়েই আছে, যা শুধু আমি বিট করবো, জিতলে হয়েছে, আমার টাকার সাথে সাথে আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে। তো ওইটার কারণে আমার লোভটা দিন দিন বাড়তে থাকলো। তারপর বন্ধুটারে আর আমি বলতাম না যে আজকে আমি ডলার ঢুকাবো। তখন কি করতাম, বন্ধুটার থেকে আমি আস্তে করে সরে গেলাম। ভাই এটারও বললাম যে ভাই আমি ডলার ঢুকাবো, এরা বলবেন না, কারণ সে আমার ডলার নষ্ট করে, আমি একা একা খেলতে চাই। তারপর ভাই এটা বললো যে আচ্ছা ঠিক আছে আমি বলবো না। তারপর ভাই এটার বললাম ভাই আমাকে আজকে $100 ঢুকাই দেন। এখন আর মানুষের সাথে কিন্তু খেলি না, এখন ওই যে বিট পাইছি কেউ জানে না আমি কি খেলি কিনা। বড় ভাইরা বলে কি ব্যাপার তুই খেলোস না, না ভাই আমার দরকার নাই আমি খেলিনি। $100 ঢুকে সেদিন আমি এটারে প্রায় $400 বানাই ফেলি। তো যখন আমি $400 বানাই ফেলি, ফুটবলের ভিতর আমি অনেকগুলো ফুটবলে মারছি, 4 গোল হবে না, 5 গোল হবে না, এই খেলাতে 10টা কর্নার হবে, তারপর এই টিমটা জিতবে, এগুলো মারছে। আমার প্রায় 3 দিনে আমার $400 হয়েছে, $100টা। তো যখন $400 হয় আমি ভাই এটারও ফোন দিয়ে যে ভাইয়া এরকম ভাবে আমি তো $400 বানাইছি, আমি ডলার সেল করবো। উনি বললো যে হ্যাঁ বিক্রি করতে পারবো। তো আমি বলি ভাইয়া কত করে দিবেন? বলে যে এই 75 টাকা 76 টাকা। আমি বলি কেন ভাইয়া, আপনি তো আমাদের 85 টাকা 87 টাকা করে রাখছেন, আপনি কেন এত কম দিবেন? বলে যে শোনো, যে কোনো জিনিস কিনতে গেলে বেশি, বিক্রি করতে গেলে কম। তা আমি কি করলাম, উনি যখন আমার এই কথাটা বলছে আমার খুব রাগ হয়ে গেছে। কি ব্যাপার, হয়তো 5 টাকা 2 টাকা এদিকে এদিক হবে, 10 টাকা 12 টাকা এদিক সেদিক হবে। তারপর আমি কি করছি, জিত করে তারপরের দিন খেলাতে বসি। এই অ্যাকাউন্ট তো যেখানে সেখানে গিয়ে খেলতে পারি, নেটওয়ার্ক তো সবসময় থাকে, আর আমার গাড়িতে তো কেউ ডিস্টার্ব করে না। এই গাড়িতে বসে 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 আমি প্রতিদিন ফুটবলের খেলা, কখন বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর 8টা পর্যন্ত খেলাটা থাকতো এই ওয়েবসাইটে ফুটবল খেলাটা। তারপর আমি বসে থাকতাম কখন খেলা শুরু হবে। যে দুপুর 2টার পর থেকে বিটের ভিতর সে শত খেলা, রাত একদম ভোর পর্যন্ত খেলাগুলো খেলা থাকে। এখানে খেলার মানে ফুটবল খেলা, অন্য খেলা আমি তো ফুটবল আর ক্রিকেট, ওখানে আরো খেলা আছে আদারওয়াইজ, ওগুলো আমি খেলতাম না, ফুটবল আর ক্রিকেট। তারপর যখন আমি বিটের ভিতরে ঢুকছি, ওই $100 ঢুকার পর আমি $400 বানাইছি, আমি আরো বাড়াবো এই যে লোভ করলাম। সেদিন আমি কি করলাম, একটা টিমের ভিতরে $100 মারি দিলাম, ওই টিমটা হেরে গেছে। তারপর আমি কি করলাম, জিত করে একটা খেলাতে বলছে যে এখানে যে 3 গোল হবে কি না। পরে আমি ওখানে ভিতরে মারছি যে 3 গোল হবে না, আমি $300 মারছি। হাফ টাইমের পর 40 মিনিটের পরে গিয়ে, ওটা 0-0 ছিল হাফ টাইম পর্যন্ত, 45 মিনিট পর্যন্ত। 45 মিনিট পরে গিয়ে আমি বলছি 3 গোল হবে না এই খেলায়। ঠিক বলছি 3 গোল হবে না, আমি $300 ওখানে মারছি, হবে না আন্ডার মারছি। ওইখানে ভিতরে ঠিক 2 গোল ছিল। 80 মিনিটের পরে গিয়ে আরেকটা গোল দিছে, 3 গোল হয়ে গেছে। শেষ আমার টাকা এই $300 সহ মুহূর্তের মধ্যেই শেষ। যখন চলে যায় তখন আমি খুব মানে আফসোস করতেছি যে কি করলাম, $400 তো অনেক টাকা। হ্যাঁ, আমার আস্তে আস্তে কিন্তু আমি এদিকে 50,000 টাকা এই বিটে খাওয়াই দিলাম। আমার কাছে টাকা আছে আর কম, 20-30 হাজার টাকা আছে। তখন আবার আমি কি করলাম, এবার $50 ঢুকেলাম। $50 ঢুকাইছি, তার ভিতর এই যে বিগ ব্যাশ খেলাটা আসলো। বিগ ব্যাশের আগে BPL শুরু হলো, 2016 BPL শুরু হলো। তখন আমি চিন্তা করলাম না, এক কাজ করবো, আমি আবার পাবলিকের সাথে খেলবো, পাবলিকের সাথে ম্যাচ নিবো 5টা। আর বিটে তো সবসময় ম্যাচ করা যায়, বিট করা যায়। যখন বিটে 1000-2000 দিবে, তখন আমার একটা মাথায় টেকনিক খাটালাম যে আমি পাবলিকের সাথে যদি আমি 5টা ম্যাচ নেই 5000 টাকা, আর যখন এখানে ডাবল করে দিবে মানে 1000 যখন 2000 দিবে বিটে, তখন আমি ওইদিকে 2.5টা খেয়ে ফেলবো। তাহলে যে টিম জিতো আমার লস হবে কম, আর জিতলে আমার 2,500 টাকা লাভ হবে। ওই টেকনিকটা খাটালাম, ওইটা আমি $50 ঢুকেলাম BPL খেলার ভিতর। পরে আমি পাবলিকের সাথে ম্যাচ খেলি, বিটেও খেলি। পাবলিকের সাথে ম্যাচ নিয়ে কিন্তু আমার টার্গেট থাকে যে আমি ম্যাচ ঘুরাবো, কিন্তু আমি ওখানে কি করি, বলবাজি আর ওভারবাজি খেলে আমি ওই $1 খাওয়াই দিচ্ছি। প্লাস আমি এদিকেও হাঁটতেছি, পাবলিকের সাথেও হাঁটতেছি। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বলুন, তারপর কি হলো?
তারপর এই যে মানুষের সাথে খেলি আর ভিটে আমি ডলার ঢুকাচ্ছি, ওই যে মানুষের সাথে যে বাজিটা ধরবো তার রিস্কটা আমি কাটানোর জন্য। মানে যখন বিটে তো পাবলিকের সাথে ধরেন আমি 1000-1200 করে ধরছি, আমি ওখানে পাবো 1000। আর বিটে তো সবসময় রেট আপ ডাউন করে, কখনো 1500 চলে যাচ্ছে, 2000 চলে যাচ্ছে, 3000 চলে যাচ্ছে। মানে এটা খেলা একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত ওইখানে ভিতর, মানে ওই যে শেয়ার ব্যবসা যেটা বলে, যেটা নাকি প্রতি সেকেন্ডে ওঠানামা করে, সেম বিটের মধ্যেও প্রতিটা বলে রেটটা ওঠানামা করে, কোন টিম জিতবে কি জিতবে না ওগুলো ওঠানামা করে। পরে আমি কি করি, ওই বলবাজি খেলে আমি ওখানে ডলার গুলো খাওয়াই দিই। পরে কি করলাম, একবার নিয়ত করলাম যে না আমি বিটে খেলবো না, পাবলিকের সাথে খেলবো। তোর পাবলিকের সাথে খেললাম, টাকা আবার বিটের প্রতি নিশাটা আবার আকৃষ্ট হয়ে গেল। পরে বললাম যে না, এর অ্যাকাউন্টে খেলবো না, আমি অ্যাকাউন্ট বানাবো। আর গেলাম যে ভাই আমি অ্যাকাউন্ট বানাবো, আমার কি লাগবে? বললো যে তোমার ড্রাইভিং লাইসেন্স আছে? আমি বললাম হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স আছে। তো বললো যে তোমার ড্রাইভিং লাইসেন্স দাও আর 10,000 টাকা দিবে, তোমার অ্যাকাউন্ট করবে। তাহলে না, এত টাকা কেন দিব, আমার এত টাকা কেন অ্যাকাউন্ট করতে? পরে আরেকটা লিঙ্ক পেলাম আরেকটা ভাইয়ের মাধ্যমে, সে বলে এত টাকা লাগবে না, তুই আমার 3000 টাকা দিবে, আমি তোর অ্যাকাউন্ট করে দিব। ওকে। বলে যে শোনো, একটা বিটের জন্য মোট 3টা আইডি লাগে। তাহলে 3টা আইডি কি? বলে একটা হবে বিট 365 এর আইডি, একটা হবে নেটলার আইডি, যেটা দিয়ে টাকা ডিপোজিট করবা, লেনদেন করবা, আদান প্রদান, ওইটা হলো নেটলার। আর মেল হলো তোমাকে এটার মাধ্যমে মেসেজ দিয়ে জানানো হবে কখন কি হচ্ছে তোমার বিটে, বা তুমি কখন সাবমিট করতে হবে তোমার ডকুমেন্ট, বা তোমার কোনো বিটের কোনো সমস্যা হলে এটা মেল দিয়ে জানাবে, বা বোনাস, সপ্তাহে একটা বোনাস আছে, ওই বোনাসটাও তুমি মেল থেকে নিতে হবে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো পরে আমি বললাম ভাই এরকম অ্যাকাউন্ট করা যায়, আপনি কি আমার একটু জানাবেন ডিটেলস? বলে তুমি অ্যাকাউন্ট করতে দাও, অসুবিধা নেই, অ্যাকাউন্ট বানানোর পরে আমার কাছে আনবা, আমি সব চেঞ্জ করে দেবো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমি বললাম যে ভাইয়া নেন, ড্রাইভিং লাইসেন্স দিলাম আর দিলাম, উনি আমাকে করে দিল। 2 দিন পরে উনি আমার অ্যাকাউন্টটা বুঝিয়ে দিল। 3000 টাকা উনাকে আমি দিছি। আবার ওইখানে $30 নাকি কি আইডেন্টিফাই করার জন্য $30 টাকা নিল, ওইটার টাকাও দিলাম। তো দেওয়ার পর উনি আমাকে আইডি বুঝিয়ে দিল, সবকিছু লিখে দিল। দেওয়ার পর আমি ওই ভাইয়াটার কাছে গেলাম যে ভাইয়া এরকম। তো ভাইয়াটা ঢুকছে আমার মোবাইলে ঢোকার পর উনি সব সেটিংস করে দিছে, মেল সেটিংস করে দিছে, নেটলার সেটিংস করে দিছে, বিট সেটিংস করে দিছে, সবকিছু এখন আমার নিজের সবকিছু, ওইটা আমার নামই হয়েছে। তারপর আমি আবার $100 ঢুকালাম, তখন আমার ওইখানে $9 ছিল। ওনার আমি $30 টাকা দিয়েছি, ওখানে $9 ছিল মাত্র। পরে $100 ঢুকালাম, আবার পাবলিকের সাথে আমি খেলতেছি। ইন্টারন্যাশনাল যত রকমের খেলা আছে, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, প্রতিটা খেলা ওখানে কন্টিনিউ চলে। মানে সবসময় বিটের ভিতরে একটা না একটা খেলা চলেই। ওইখানে ভিতরে কখনো কোনো খেলা অফ রাখে না এরা, হয়তো বা অপশন অফ রাখে, বলবাজিটা থাকে না, ওভারবাজিটা থাকে না, কিন্তু ইন্টারন্যাশনাল খেলাগুলোতে সবকিছুতে থাকে। ওকে। না আপনি কি বুঝতে পারতেন যে আপনি কত টাকার এগেইনস্টে কত টাকা ধরেছেন, এরকম কি বুঝতে পারতেন? হ্যাঁ, তখন আমি বিটের সব জানি, যে কত টাকা ধরলো, কত পাবো, কোন অপশনটাতে কি, এগুলো সব ডিটেলস আমার জানা হয়ে গেছে। পরে তো আমি নিজে অ্যাকাউন্ট করলাম। এখন পরে আমি এই যে আবার সেম একই, আমি নিয়ত করি যে আমি বলবাজি খেলবো না, ওভারবাজি খেলবো না। তারপর আমার আকর্ষণ চলে যাচ্ছে ওই যে বলবাজিতে, ওভারবাজিতে। কারণ ওগুলাতে সাথে সাথে রেজাল্ট, একটা গেমের রেজাল্ট বের হইতে 2 ঘন্টা লাগে, ক্রিকেটে 3 ঘন্টা লাগে, T20 হলে, আর ওয়ানডে হলে তো অনেক লং টাইম লাগে। আর বলে তো আমি এই বলে মারলে এই বলের রেজাল্ট সাথে সাথে চলে আসতেছে। তো যেটার কারণে আমার লোভটা বেড়ে দিত, দিন দিয়ে আমার লোভটা বেড়ে যাচ্ছে যে আমি এত টাকাগুলো খাওয়াচ্ছি, আমি কেন টাকা বাইর করতে পারবো না। $100 ঢুকাইছি, আমি কি করলাম, $100 প্রায় $800 বানাই ফেললাম এই যে আমার অ্যাকাউন্টটা দিয়ে। ফার্স্ট $100 কে আপনি $800 বানালেন কিভাবে? জিততে হ্যাঁ, জিততে প্রতি আমি $5 মারতেছি। আমি একটা টার্গেট করছি, প্রতি 3 নাম্বার বল আমি, বা 4 নাম্বার বল, বা 6 নাম্বার বল আমি $5 বিট করবো। ওকে। তো দেখতাম যে আমি হয়তো 2টাতে হারছি, 5টাতে জিতছি। এভাবে করে করে আমি $800 বানাই খেললাম $100 থেকে। $100 এক খেলাতে আমি $800 বানাইছি একদিনে। ওকে। একদিনে মানে কি ধরেন 1.5 ঘন্টাতে আমি $800 বানাই ফেলছি। এটা আমি কারো বলিনি। তারপরে ইংল্যান্ডের আর সাউথ আফ্রিকার খেলা চলতেছে, সাউথ আফ্রিকার মাঠে আমি বসছি সন্ধ্যার সময়, ডিউটি থেকে এসে বাসায় বসছি খেলার জন্য। যখন আমি বাসায় খেলাটা, তখন আমার ওয়াইফে জানে এইসব ব্যাপারে, যে আমি বিটে খেলতেছি, পাবলিকের সাথে খেলতেছি। সে আমার প্রতিদিনই বুঝাচ্ছে যে এরকম। কিন্তু আমার ঘরের যে একটা অভাব ছিল, ওই অভাবটা কিন্তু এখন কম। আচ্ছা। কারণ আমি মাঝে যা টাকাগুলো টানছি বিটে আমি খাওয়াইছি, কিন্তু পাবলিকের সাথে তার ভিতরে আমি কি করছি, ওই যে পাবলিকের সাথে বিট ধরে ম্যাচ, আমি কিছু ম্যাচ কিন্তু ঘুরাইতাম বিটে কিন্তু আমি হারতাম, কিন্তু পাবলিকের সাথে যে খেলতাম ওই টাকাটা আমার ক্যাশ হইতো। এদিকে আমার ডলার চলে যেত, ওদিকে পাবলিক থেকে আমি টাকাটা পাইতাম। ওকে। তারপর যখন $800 হলো, ওই খেলাটাতে আমি কি করলাম, সাউথ আফ্রিকা আর ইংল্যান্ডের ম্যাচটাতে আমি ওইটাতে আমি খেললাম। খেলার পর আমার মোটামুটি $1500 হয়েছে। $1500 হয়েছে, তখন আমি বললাম যে ভাই আমি $1000 আমি ক্যাশ আউট করবো। যখন টাকাটা আমি কিভাবে বিক্রি করবো, আমার তো কোনো লিঙ্ক নাই, আমি নিজে অত বিক্রি করতে পারছি। কারণ হলো কিভাবে বের করতে হবে ওইটা নিয়ম তো আমি জানি না। তোর ভাইয়াটার বললাম, ভাইয়া বললো যে হ্যাঁ ঠিক আছে, তুমি $1000 বিক্রি করতে পারো, তবে আমার $10,000 টাকা দিতে হবে। ওকে। তা আমি বললাম
বললাম যে ভাইয়া আপনারা কেন আমি 10,000 টাকা দিব, তখন আপনি যদি না দেন আমার অন্য জায়গায় যেতে হবে, হয়তো আমার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে বা টাকাগুলো চলে যেতে পারে, কারণ আপনারা বিশ্বাস করে আপনিও আমার সবকিছু জানেন, তখন আপনার কাছে আছে আপনি এতটা, আচ্ছা ঠিক আছে আপনি 10,000 আমি 5,000 টাকা দিব। বলে না তুমি যদি 10,000 টাকা দাও তোমার আমি $1,000 সেল করে দিব, ভাই তুমি 60,000 টাকার মতো পাবা। তো তারপর আমি কি করলাম, বলে যে না 60,000 টাকা কেন ভাইয়া, 85,000 টাকা করে দেয়, এর মধ্যে তো পাই 70,000 80,000 টাকার মতো আসে, আপনি আমার 60,000 টাকা কেন দিবেন? বলে যে তাহলে তুমি আমার ডলার তুমি কিভাবে পারো বিক্রি করে কি? পরে ওনার কাছে আমি বললাম ঠিক আছে আপনি আমি 10,000 টাকা দিব, আপনি আমার ডলার গুলো বিক্রি করে দেন। পরে উনি কি করলো, কিভাবে জানি উনি $1,000 কেন বাইর করছে, বাইর করে ওনার অ্যাকাউন্টে টাকাও নিয়ে আসছে, অ্যাকাউন্টে টাকা উনি আমার নিয়ে আগ্রাবাদে গেছে, আগ্রাবাদে গিয়ে উনি টাকাও তুলছে, 76,000 টাকা তুলছে অ্যাকাউন্টের থেকে, 76,000 টাকা তুলে উনি 10,000 টাকা রেখে আর 66,000 টাকা আমার দিয়ে দিছে ক্যাশ, একদম 66,000 টাকা। এই ফার্স্ট প্রথম আমি বিট থেকে টাকা উইথড্র করলাম। ওকে, তখন আমি কি করলাম, আমার কিছু টাকা ওই লোন ছিল, সাপ্তাহিক লোন, লোন, এই টাকাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার কাছে আরো 60-70,000 টাকা আছে। ওকে, এই বিট থেকে তারপরে আরো আমার $500 ছিল বিটে। এই $500 ঠিক সেদিনই আমি আমার খাওয়াই দিচ্ছি, ঠিক সেদিনই রাতেই আমি $500 খাওয়াই, আমার অ্যাকাউন্ট একদম জিরো। যখন আমার জিরো হয়েছে তারপর আবার আমি কি করলাম, আবার $100 ঢুকেলাম 8,500 টাকা দিয়ে, ওই ভাইয়াটারে দিয়ে $100 যখন ঢুকেছি তারপর আবার আমি খেলা শুরু করলাম ফুটবলের ভিতরে খেলতেছি বাইর করি এই ডলার। এবার আমি মানে মোটামুটি ডলার করতে পারি এখন, মানে একবার খাওয়াই দিই না, মোটামুটি আমি ডলার করি। পরে ওই 100 টাকা আমি $200 করছি। ওকে, তারপর আমি ভাইয়াটারে বলতেছে ভাইয়া আমি আবার $200 করছি, আমার $100 বিক্রি করে দেন। কারণ হলো আমার সপ্তাহে কিছু লোন চালাইতে হয়, ওই যে আমি খেলে ইয়া করছি, ডলার ঢুকেছি, এটা করছি, আমার সপ্তাহে 1,000-2,000 টাকা করে আমার কিস্তি চালাইতে হইতো। তো পরে $100 উনি সেল করে দিছে, এই 8,500 টাকা সেল করছে, উনি 500 টাকা রাখছে, আমার 8,000 টাকা দিছে, আরো আমার $100 আছে। এরপরে আমার অ্যাকাউন্টে কি হলো, এই কোন একটা খেলাতে আমি ইয়া করলাম বিটে, আমার $100 $175 আমি মারছিলাম, ওটা কোনো একটা কারণে ম্যাচটা ড্র হয়েছে। ওকে, তো এখন ড্র হওয়ার কারণে আমার অ্যাকাউন্টে টাকাটা আসতেছে না। যখন আসতেছে না আমি তো, আমার একটা মেল দিছে, যখন মেলটা দিছে আমি তো মেল পড়তে পারি নাই। পরে ভাইয়াটার কাছে গেলাম, তো ভাইয়া মেলটা কি বলে যে তুমি এখানে বিট করছিলা, বলে ওনাদের সাথে কথা বলতেছে। পরে ওনার সাথে কথা বলে উনি কিভাবে জানি ডলারটা নিয়ে আসছে $75। একটা কোড পাঠাইতে হয়েছে, ওই পোস্টাল কোড, ইয়া কোড, এগুলো আমি জানতাম না। উনি মেল করে কিভাবে জানি ওদের কাছে কথা বলে পাঠাইছে, $75 ওটা রিটার্ন দিয়ে দিছে। তারপর উনি বলতেছে টাকাটা কোম্পানির থেকে আমি টাকা দিয়ে আনছি, আমি তো জানতাম না এটা উনি কিভাবে আনছে। উনি বলে $75 টাকা তুমি আমার দিয়ে দাও। পরে ওনারা আমি $75 টাকা দিয়ে দেয়। পরে ওই আরেকটা ভাইয়া জানতে পারছে যে আমার কাছে বিট অ্যাকাউন্ট আছে, ভাইয়াটা বলতেছে কি তোমার কাছে নাকি বিট অ্যাকাউন্ট আছে। কতগুলো ছিল তখন পর্যন্ত, কত টাকা আছে অ্যাকাউন্টে আপনার? অ্যাকাউন্টে কোনো টাকা, অ্যাকাউন্টে টাকা প্রতিদিন ঢুকাই বের মানে আসছে যাচ্ছে, জোয়ার বাটার মতো আসতেছে যাচ্ছে। আমার টাকাও এদিকে বাড়ে আবার কমে। আমি ডলার তো শুধু বাইর করছি একবার, ওই যে $1,000 বের করলাম, আর তো কোনো ডলার বের করলাম, আমি তো কন্টিনিউ ডলার ঢুকাই। মানুষের সাথে ম্যাচ বিক্রি করে মানুষের টাকাটা ক্যাশ হয়, কিন্তু ডলারে চলে যাচ্ছে টাকাটা। তো তারপর এভাবে করে আমার ডলারে প্রতিদিন ঢুকে আমি খাওয়াচ্ছি, প্রতিদিন ডলার ঢুকে খাওয়াচ্ছি। একবার কি করলাম, একবারে $300 ঢুকাইলাম। আপনার এই যে লস হচ্ছে, আপনার টেনশন কাজ করতেছিল না যে কোনো কারণে? আমার টাকা তো ওই যে পাবলিকের সাথে আমি খেলি, মানে ডলার এদিকে গেলে কি হবে, পাবলিকের সাথে আমার টাকাটা ক্যাশ হচ্ছে। কারণ আমি পাবলিকের সাথে ম্যাচ নিয়ে বিটে মারতাম, বিটে ডাবল রেটে মারতাম, তো পাবলিকের টাকাটা আমার ক্যাশ হইতো। সিস্টেম হলো ধরুন পাবলিকের সাথে আমি 5টা ম্যাচ নিছি, $5,000 টাকা, আর বিটে যখন 1,000-2,500 টাকা দিচ্ছে, তখন আমি ওখানে $20 মারলাম, তখন $20 আমাকে দিচ্ছে 2,500 5,000, তার মানে আমি $20 2,000 টাকা, 2,000 টাকা বিনিময়ে আমি পাচ্ছি 5,000 টাকা। হ্যাঁ, আমি ওখানে 2,500 টাকা করে খাইছি। আর পাবলিকের সাথে তো ধরছি আমি লেভেলে 1,000, তো ওদিকে তো আমার লাভ। তো ওইসব করে আমি বিটে খেললাম, ডলার বিট করলাম। তারপর করার পর প্রতিদিন আমি ডলার ঢুকাইতাম, বেশি মানে ঢুকাইতাম, বের করছি খুব কম, মানে বের করতে পারতাম না। আমার তো পাবলিকের সাথে ক্যাশ হইতো, যে কারণে আমার বের করতে হইতো না, যা গেল। তারপর যাওয়ার পর ভাইয়াটার আমি বললাম যে ভাই এরকম আমার তো এই বিটার অ্যাকাউন্ট এই কি হয়েছে, বিটা অ্যাকাউন্ট আমাকে বন্ধ করেছে, আমাকে বলতেছে ডকুমেন্ট সাবমিট করার জন্য। মানে আমি তো পড়তে পারতাম না। পর ভাইয়াটার কাছে বলে যে তোমার অ্যাকাউন্টে কি দিছো, নাহলে আমি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করছি। বলে তোমার তো ডকুমেন্ট চাচ্ছে বিটের ভিতর, না তো তুমি লেনদেন করতে পারবে না, বিটে তোমার বইটা সাসপেন্ড করে দেবে। আমি বললাম যে ভাইয়া এটা এখন কি করতে হবে? তো বড় বলতেছে তুমি কারাকে দিয়ে অ্যাকাউন্ট করছো? আমি একে দিয়ে। তো বলছে তুমি এর কাছে যাবা নাকি আমার আরেকটা ভাই আছে খাতুনগঞ্জে, তুমি এর কাছে যাবা? তো আমি বলে খাতুনগঞ্জে যাবো। বলে হ্যাঁ, তুমি যে এর কাছে যাও 2,000 টাকা দিবা, তোমার অ্যাকাউন্ট ঠিক করে দিবে। তারপর ওনার কাছে গেলাম, ও সে আবার এইসব নিয়ে ব্যবসা করে, সে ডলার
বিট, এর ব্যবসাটাই মূলত এটা, এই নেটলারের ডলার এইটা ব্যবসাটা। ভাইয়ের কাছে তোমার ইংল্যান্ডের সাথে কথা বলতে হবে, কারণ তুমি মোবাইলে টাকা ঢুকাও, আর যদি তুমি বলো যে না তুমি টাকা ঢুকাবো না, এরকম যদি কথা বলতে হয় তাহলে তুমি মোবাইলে টাকা ঢুকাও 1000 টাকা, যতক্ষণ লাগে 5 মিনিটও হয়ে যেতে পারে, 2 মিনিট হয়ে যেতে পারে, 10 মিনিটও কথা বলতে হবে। ওকে, তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাই। পরে উনি ফোন দিচ্ছে আমার মোবাইল দিয়ে, আমি মোবাইলে 1000 টাকা ইয়া করে লোড নিয়ে আসছি ফোন করে, 1000 টাকা আছে, উনি ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পর ধরার পর উনি সব ডিটেলস ইংলিশে কথা বলতে হচ্ছে ওনার সাথে আর কি। পরে আমার অ্যাকাউন্ট খুলে দিচ্ছে উনি, সাথে সাথে 5 মিনিট পরে ঢুকে দেখছে আমার অ্যাকাউন্ট ঠিক করে দিচ্ছে, সাকসেসফুল। তারপরে ওইটা হওয়ার পর আমি আসার বলতেছে এবার তুমি $1 ঢুকাইতে পারবা, আর কোনো সমস্যা হবে না। পরে আবার আমি ডলার ঢুকালাম $100। এর ভিতর কিন্তু আমার টাকা আস্তে আস্তে কমতেছে, কারণ আমি ডলার ঢুকাচ্ছি, খাওয়াই দিচ্ছি, পাবলিকের সাথে জিততেছি, পাবলিকের সাথে এখন হারতেছি, কারণ পাবলিকের সাথেও হারি, ডলারও আমি খাওয়াচ্ছি। এভাবে খাওয়াইতে খাওয়াইতে আমার যে জমানো ছিল 70-80 হাজার টাকা, এই টাকাটা আমি পুরাটাই খাওয়াই দিলাম। কত সালে এটা? 2014 সালে। মানে তখন আপনার হাতে আর কোনো পুঁজি নাই? না, আর কোনো পুঁজি নেই। খাওয়াই দিয়ে একদম স্তব্ধ হয়ে গেলাম, 1 মাস মতো পুরো স্তব্ধ হয়ে গেলাম। মানে কেউ ফোন করলে বিট সম্পর্কে, বাজি সম্পর্কে কোনো কথাবার্তাই বলতাম না, যে ভাই আমি এগুলো বন্ধ করেছি, আমি আর খেলি না। আমার অ্যাকাউন্ট কিন্তু আছে, অ্যাকাউন্টে দেখতাম যে তখন আমাকে বোনাস দিচ্ছে $5, $10, সাপ্তাহিক বোনাস দিত। ওই যে আমি বিট করছি, পুরো সপ্তাহে স্টেক করছি, মানে সামহাউ তারা চাচ্ছিল আপনি অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভ করেন। না, অ্যাক্টিভ করা আছে, আর আমাকে লোভ দেখাচ্ছে $5, মানে আপনি খেলেন আবার, এটাই বলতেছেন। হ্যাঁ, তো তারপরে কি করলাম, আবার আমি কিছু টাকা লোন নিলাম এক জায়গা থেকে, 20,000 টাকা নিয়ে আমি 20,000 টাকা ডলার ঢুকাইলাম, প্রায় 260-70 মতো ডলার ঢুকানোর পর আস্তে আস্তে আমি খেলতেছি। তখন টেস্ট চলতেছিল, এই যে আপনার এই ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুর মধ্যে মনে টেস্টটা চলতেছিল। ওই টেস্ট খেলার ভিতরে আমি বিট করতেছিলাম, তো বিট করতেছি, আমার বল বাজির ভিতরে আমার প্রতিটা লোভ, কারণ এখানে রেজাল্ট সাথে সাথে পাওয়া যায়। তো রেজাল্টটা যখন সাথে সাথে পাওয়া যায়, কি করলাম, ওইখানে আমি বিট করতেছি। যখন আমি বিট করা শুরু করছি, ওইখানে ভিতরে আমি পাই এই $270, প্রায় $600 মতো আমি বানাইছি ওদিনই, একদিনই। চিন্তা করলাম যে আজকে আর খেলবো না, থাক পরে খেলবো। ঠিক ভাত টাত খেয়ে আবার রাত্রে বসছি, বসার পরে দেখি একটা ফুটবল খেলা চলতেছে, ওই তুর্কি লিগ, ওই যে আপনার তুর্কি, ওটা ইংলিশ তুর্কি লিগ আর কি চলতেছে। তো আমি এখানে ভিতরে দেখি যে 45 মিনিট 60 মিনিট হয়ে গেছে, কোনো গোলই হয়নি। তো যখন কোনো গোলই হয়নি, তখন আমি চিন্তা করছি এখানে 1 গোল হলেও হবে। তখন আমি কি করলাম যে $600 যদি আমি 1 গোলের ভিতর মারি, আমাকে পাই $600, পাই আমার $1200 দিবে। তো আমি 1 গোলে বিট করছি, ওইটা গোল শূন্যতেই হয়ে গেল। ওই সেদিনে আমি $600 খাওয়াই দিলাম, সেদিন আর আমি ডলার ইনকাম আর্ন করতে পারিনি। তখন আমার পুরো মাথায় নষ্ট, আমি লোন করে ফেললাম 20-30 হাজার টাকা, এখানে ভিতরে বিট করে আমি বলবাজি খেলতেছি। এই বাজিগুলো খেলবো না, দলবাজি খেলবো, পাবলিকের সাথে খেলবো, ডলারে বিট করবো, ওই যে ম্যাচ ঘুরানোর জন্য। এদারও ছাড়া আর আমি ফুটবলও খেলবো না, এভাবে খেলবো না, কারণ হলো ওগুলোর ভিতরে সাথে সাথে রেজা হলো, ওইটার জন্য আমার টাকাও চলে যাচ্ছে খুব আর্লি। পরে আমি পাবলিকের সাথে 5টা ম্যাচ নেই, 10টা ম্যাচ নেই, আমি ওখানে 2-3টা ঘুরে, এভাবে করে করে কিছুদিন খেলি, মোটামুটি আবার লাভ হয়। তখন আবার আমি কি করি, আবার বলবাজি খেলা শুরু করি। এই বলবাজি খেলতে 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 আবার আমি $100 ঢুকাই খাওয়াই দিই, $200 ঢুকাই খাওয়াই দিচ্ছি, মানে কোনো রকমই টাকা আমি বাইর করতে পারতেছি না। ওই যে আমি $1000 একবার বাইর করছি, এছাড়া আমি কোনো ডলার মানে শুধু ঢুকাচ্ছি, কিন্তু আমি বাইরেও করতে পারতেছি না ওই বিট থেকে। ওকে, পরে আমি বললাম যে না, এখানে তো বিট থেকে শুধু টাকা খাওয়াই দিচ্ছি, আমি কেন ডলার ঢুকাবো, নিজেকে নিজে প্রশ্ন করলাম। পরে বলতেছে না, আর ডলার ঢুকাবো না। পরে এই যে আমার ফ্যামিলির ভিতর যে অভাবটা শুরু হলো, এই এখন যে অভাবটা শুরু হলো, যে এখন আমার তো সংসারের ভিতরে চলতেছে না, ঠিক মতো বাজার করতে পারতেছি না, বাচ্চার দেখাশোনা করতে পারতেছি না, বাচ্চাকে স্কুলে ভর্তি করাইতে পারতেছি না, ওয়াইফকে ঠিক মতো ইয়ে করতে পারতেছি না। এতদিন আমার কিন্তু কোনো অভাব নাই, কোনো অভাব ছিল না। এই যে আমার এখন এই বিটে অ্যাকাউন্ট করার এই লাস্ট মানে 2015 পরে, তখন কি আপনি সব খোয়াই ফেলছেন নাকি তখন বিটে? না, তখন আছে মানে টাকা পয়সা আছে। তখন আমি খুব লোন করি নাই, মানে ধরেন হয়তো 20-30 হাজার টাকা লোন করছি। পরে এই যে মানে সংসারে টানাপোড়েন শুরু হয়ে গেল। হ্যাঁ, সংসারে টানাপোড়েন শুরু হয়ে গেল। এই গল্পটা এবং এই যে অপ্রিয় সত্যটা, এটা কোথায় গিয়ে টাচ করেছে, দ্যাট ইজ আনথিঙ্কেবল। পরিবারে তখন আপনার ছেলের বয়স কত? 4 বছর। 4 বছর তখন বয়স, যখন আপনার পরিবার টানাপোড়েন শুরু হয়েছে, আপনার এই জুয়া খেলা শুরু করে। যেখানটায় ছিলাম, তারপরে এই যে সংসারিত অভাব শুরু হলো। তারপরে আমার এই নেশাটার থেকে আমি বেরোতে পারতেছি না। এই যে বলবাজি, আমার মানে আমার প্রতিটা টার্গেট আমি মিস করতে হয়েছে, যে আমার মনে হচ্ছে বলবাজি খেলে আমি প্রতিদিন মানে অনেক টাকা আর্ন করতে পারবো। হ্যাঁ, বলবাজিতে সাথে সাথে রেজাল্ট এতক্ষণ খেলতে হয় না। হ্যাঁ, তারপরে কি করলাম, আবার প্রতিদিন আমি $20, $30, এখন ডলার ঢুকাই কম, $30 ঢুকাই, $50 ঢুকাই, $100 এখন আর ঢুকাই না। তো যখন কম কম ডলার ঢুকাই, তখন আর কি হয়, প্রতিদিনই খাওয়াচ্ছি,
মানে কন্টিনিউ খাওয়াচ্ছি। $30 দাম ধরেন $2700 টাকা। তো প্রতি আমি $2700 টাকা খাওয়াইলে তো মাসে 30,000 টাকা। তো পরে কি করলাম, এই বলবাজিটা খেলা আস্তে আস্তে ছাড়লাম। ছাড়িয়ে এবার কি করলাম, এই প্লেয়ার বাজি ধরা শুরু করলাম, যে এই প্লেয়ার 20 রান নিবে, এই প্লেয়ার 22 রান নিবে, এই প্লেয়ার 30 রান নিবে। দেখে ওগুলো তো একটা জিতি, তারপর এটা হারতেছি। তো এখন পাবলিকের সাথে খেলা আস্তে আস্তে বন্ধ করেছি। বিটের সাথে এমন ভাবে জড়াইছি আস্তে আস্তে, মানে জড়ানো এটা অন্যরকম জড়াই গেছি। আমার মোবাইলে যদি ডলার না থাকে আমার মনে হচ্ছে যে আমি ভাতে খাইনি। আমার জীবনে আমি কখনো পান সিগারেট খাইনি, আমি কখনো কোনো নেশাগ্রস্ত পান করি নাই। কিন্তু আমার মোবাইলে যদি ডলার না থাকে আমার মাথা নষ্ট হয়ে যায়। আমার মোবাইলে ডলার থাকতে হবে, আমার এমন একটা টার্গেট হয়ে গেছে। পরে এই সংসারের ভিতরে যখন অভাব আস্তে আস্তে শুরু হয়, প্রতিদিন আমার ওয়াইফ আমার বিভিন্ন ধরনের কথা বলতেছে, এরকম হয়েছে এরকম হয়েছে, এইসব খেলো কেন, খেলা ভালো না। কিন্তু আমার ওয়াইফে একটা জিনিসই, ভাইয়া আমার ওয়াইফে কখনো আমাকে বলে না যে তুমি যা আনো তাতে আমি সন্তুষ্ট। আমি 5,000 টাকা 6,000 টাকা বাসা ভাড়া থাকার দরকার নাই, আমি 1,500 টাকা বাসা ভাড়া থাকবো। সে কখনো আমার এই কথা বলে না। সে তার যেটুকু চাহিদা, ধরেন তার 10,000, সে সবসময় সে গাড়িও চাবে, বাড়িও চাবে, ফ্ল্যাট বাসাও চাবে, কিন্তু সে আমাকে চায়, কিন্তু সে আমার ফ্যামিলিকে কখনোই চায় না। এক দ্বিতীয়ত হলো যে সে সবসময় ভালো জিনিস চায়, ভালো খাবার। সে কখনো ডাল দিয়ে ভাত খেতে পারবে না, মানে সবসময় সে ভালো জিনিস চায়। সে ঘুরতে ফিরতে ভালোবাসে, ভালো জামা কাপড় পরতে ভালোবাসে, মানে মেয়েরা বিশেষ করে যেগুলো চায় আর কি। মানে অল্পতে সন্তুষ্ট ছিল না আমার ওয়াইফ, সবসময় সে বেশি চায়। আমি রমজানে একে 10,000 টাকা দিয়ে 3 পিস কিনে দিচ্ছি, এগুলো আমার টাকা না, সব বিটের টাকা। এই যে আমি শার্ট প্যান্ট পরে আসছি, এগুলো বিটের টাকা। এই যে আমি শু পরে আসছি, এগুলো বিটের টাকা। আমি মানে জুয়া খেলে হ্যাঁ জিতেছি। তো আমার কোনো অভাব ছিল না। আমার তো মাঝে দেবে এই যে 4 লাখ টাকার মতো আমার ক্যাশ টাকা ছিল, আমি কখনো ব্যাংকে টাকা রাখতাম না। 4 লাখ টাকার ক্যাশ টাকা আপনার জুয়া খেলে যেতাম? জুয়া খেলে মাঝে দিয়ে আমি জিতছিলাম, যখন আমি সবসময় জিততাম। কারণ আমার কাছে 4 লাখ টাকার মতো ক্যাশ ছিল, আমি ব্যাংকে কখনো টাকা রাখতাম না। যে ব্যাংকে আমাকে জিজ্ঞাসা করে যে তুমি এত টাকা কোথায় পাইছো, সেই জন্য আমি ব্যাংকে টাকা রাখতাম না। তো ব্যাংকে আমার ডিপিএস ছিল 5,000 টাকা করে, আমি প্রতি মাসে ডিপিএস এর টাকা রাখতাম। কিন্তু আমি 5,000 টাকা, দেখা আমি বেতন পাচ্ছি 11,000 টাকা, আমি 5,000 টাকা ডিপিএস চালাচ্ছি, 7,000 টাকা আমি বাসা ভাড়া দিতে হচ্ছে। এগুলো আমি মূলত দিচ্ছি কিন্তু ওই বিটের টাকা থেকে, এই যে আমার জমানো টাকা থেকে। এই যে মাঝখানের ঘটনা বলতেছে, 4 লাখ টাকার মতো আমার কাছে ছিল। আমার কোনো অভাব ছিল না। আমার ছেলে সাইকেল চাচ্ছে, আমার ছেলের আমি সাইকেল কিনে দিচ্ছি। আমার ওয়াইফের যেটা দরকার সেটা, আমার ওয়াইফে পড়ালেখা করতে দরকার, আমি আরো অনার্সে ভর্তি করে দিচ্ছি, পড়ালেখা করাচ্ছি, ঘর সুন্দর মতো চলতেছে। তখন আমার এই যে অবহেলিত, যখন আমার লাস্ট মুহূর্তে এসে যখন আমি অবহেলিত পড়লাম, 2015 ঘটনা বলতেছে আর কি। তারপর 15-এর ভিতরে এই যে ডলার ঢুকাচ্ছি খাওয়াচ্ছি, কোনো প্রকারে আমি আর্ন করতে পারতেছি না। প্রতিদিন দেখা যাচ্ছে সপ্তাহে মাসে আমার 10,000 টাকা লোন করতে হচ্ছে, 20,000 টাকা লোন করতে হচ্ছে, এভাবে করে আমার দিনটা যাচ্ছে। তো যখন আমি লোন করতে এক পর্যায়ে আমি 1 লাখ টাকার মতো লোন করে ফেলছি। প্রতিটা সুদের টাকা, সুদ আমার টানতে হচ্ছে প্রতি সপ্তাহে। কি পার্সেন্টে সুদ নিতেন? কত পার্সেন্ট? 10% সুদ নিতেন। যেগুলো অল্প 10,000 টাকা। এত বেশি হয়ে গেছে আপনার যে আপনি তখন 1 লাখ টাকার মতো, 4 লাখ টাকা যেটা আপনার ছিল সেটা থেকে কিছু খরচ করেছেন, বাকিটুকু লস করেছেন। পরে আপনি আবার 1 লাখ টাকার মতো সুদের উপরে আপনি সব তো খাওয়াই দিচ্ছি। এখন তো 4 লাখ টাকা গুলো নাই, এখন তো আমি ওই সুদের উপর বিভিন্ন জায়গা থেকে ওই এনজিও থেকে টাকা নেওয়া শুরু করছি। বিভিন্ন এনজিও থেকে আপনি সুদের উপরে 10% সুদে টাকা নিয়ে আপনি বেটিং করতেছি। তারপরে বিট করতেছি। তো সংসারের ভিতরে এই যে অভাব, এই যে বাসা ভাড়া ঠিক মতো দিতে পারতেছি না, ডিপিএস চালাইতে পারতেছি না। তখন তো টাকা ছিল 5,000 টাকা ডিপিএস করছি, ওইটা তো বিট থেকে চালাই। আমার তো বেতন থেকে আমি ডিপিএস চালাইতে পারতাম না, বাসা ভাড়াও দিতাম না, এগুলো তো সব বিট থেকে দিতাম। আমি যা স্যালারি দিতাম তা গাড়িতেই রাখতাম, আমার বেতন আমি কখনো ধরতামও না, কারণ আমার দরকার নেই, আমার বিটের টাকা ছিল। এখন তো বেতন অ্যাডভান্স নিয়ে আমি বিটে ডলার ঢুকাই খরচ করে ফেলতেছি। তো তারপরে এই যে আমার ছেলে যদি আমাকে বলে যাবো এটা লাগবে, তখন আমার কাছে একদম বিশ্বের মতো লাগতো। আমার ছেলে আমাকে বলতেছে, আমার ওয়াইফ আমার বলতেছে যে আমি এইসব দিয়ে ভাত খেতে পারতাম না, কারণ আমার ওয়াইফটা আমি একদিন মারি। আমার কাছে যখন ছিল তখন তো আমি সব দিচ্ছি, এভরিথিং যা দরকার সবকিছু দিচ্ছি। এখন আমার একটু অভাব হয়েছে, আমার আবার ঠিক হয়ে যাবে। আমার চিন্তা যে আমি টাকাগুলো খাওয়াইছি, আমি এগুলো আবার উঠাইতে পারবো, মানে আমার একটা বিশ্বাস ছিল। পরে আমার ছেলে আমার একটা কথা বললে তখন আমার কাছে বিশ্বের মতো। যে ছেলে আমার চিপ বলেন, জুস বলেন, জামা বলেন, সাইকেল বলেন, খেলনা বলেন, যেটা বলতো মুখ থেকে বাইর করতো সবকিছু হাজির করে দিতাম। মানে আমার ছেলে আমরা এত ভালোবাসতাম, মানে খুবই ভালোবাসতাম, কারণ আমার টাকা পয়সা আছে, আমি ছেলের কেন অভাবে রাখবো, ছেলের কেন কষ্ট থাকবে। তো তারপরে যা গেল, 1 লাখ টাকার মতো আমি এনজিও থেকে বিভিন্ন সমিতির থেকে টাকা পয়সা নিয়ে আমি এই যে 10% প্রতি মাসে দেখা যাচ্ছে আমার 6,000 টাকা 7,000 টাকা আমার সুদ চালাইতে হচ্ছে। 6-7 হাজার টাকা সুদ। ডিপিএস এর কি হলো? বন্ধ। ডিপিএস এ চালাচ্ছি, লোন করে ডিপিএস টাও চালাচ্ছি। বোঝেন ওর কিন্তু কস্ট কত বেড়ে গেছে। তো তারপরে ডিপিএস
ডিপিএস এ ওই যে আমি প্রতি মাসে 4200 একটা 1000 টাকা ডিপিএস, একটা 500 টাকা ডিপিএস, একটা 2500 টাকা ডিপিএস, আর একটা 1500 টাকা ডিপিএস, মানে আমার মোট 4টা ডিপিএস করে রাখছি আমি। এগুলো আমি প্রতি মাসে 5750 টাকার মতো আমি দিই প্রতি মাসে। এখন আমার বাসা ভাড়া, ডিপিএস প্লাস সুদের টাকা, সাপ্তাহিক কিস্তি, এগুলোর কারণে আমার মাথা প্রত্যেকটা দিন আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। আমি এগুলো কিভাবে করবো? আমার মনে হচ্ছে যে আমি ভিত থেকে টাকাটা ডলার ঢুকালে আমি টাকাটা আনতে পারবো। পরে আমি ডলার ঢুকাইতাম আর মাঝে মধ্যে পাবলিকের সাথে খেলতাম। এখন পাবলিক আমার বিশ্বাস করতো না, পাবলিক বলতে যে টাকা জমা দেয়। কারণ হলো মাঝে মধ্যে আমি পাবলিকের টাকা ঘুরাইতাম, পাবলিকের টাকা আমি ঠিক মতো কমেন্ট মতো দিতে পারতাম না। তো পরে কি করলাম, আমি বিটে $20 পারি, $30 পারি, এর থেকে 1000 টাকা নেই, এর থেকে 1000 টাকা নেই, বস থেকে টাকা নিয়ে আমি বিটে এই টাকাগুলো ঢুকাইতাম, ডলারগুলো ঢুকাইতাম। তারপর ঢুকাই খেলতাম। তো খেলতাম প্রতিদিন। এখন বাসার ভিতরেও প্রতিদিন শুরু হয়ে গেল যে জমিদার বাসা ভাড়া খুঁজতে আসে, যে তুমি বাসা ভাড়া দিতে পারো না কেন 2 মাসে। তো আমি জমিদারকে বলতাম যে 2 মাসের টাকা একসাথে দিয়ে দেবো। তো 2 মাসের টাকা আমি কিস্তির উপর টাকা নিয়ে বাসা ভাড়া দিতাম। এখন স্যালারি যা পাইতাম তাতে আমি আগে খুঁজে নিয়ে আসতাম বস থেকে, যে ডলার ঢুকাইতাম। এইভাবে করে পরে আমি আরেকটা দোকানদার, সে সুদের ব্যবসা করে, এর থেকে আমি 1 লাখ টাকা, সে আমার বিশ্বাস করতো, সে জানতো না আমি যে এইসব খেলে অনেক টাকা ঋণ করে ফেলছি। পরে আমি বললাম যে ভাই এরকম আমার 1 লাখ টাকা নিয়ে দেন, আমি বাড়িতে জায়গা রাখতেছি, এরকম আমার তো টাকার দরকার। সে আমার খুব বিশ্বাস করতো, সে আমার চলাফেরা দেখতো, খাওয়া দাওয়া দেখতো। সে আর দোকান থেকে আমি বাকি খেতাম, কখনো টাকা বাঁচতো না। সে আমাকে কি করলো, সে অন্য একটা এনজয়, সে তার দোকানের কথা বলে আমার 1 লাখ টাকা নিয়ে দিল 3% ইন্টারেস্ট। তখন আমি 50,000 টাকা, ওই যে ছোট যে ঋণগুলো ছিল 10,000 টাকা কিস্তি দিতে হইতো, ওগুলো আমি 50,000 টাকা দিয়ে দিই, আর 50,000 টাকা নিজের কাছে রাখি। আচ্ছা, তাহলে আমার ঋণ হলো টোটাল 1.5 লাখ প্রতি মাসে। এখন আর সাপ্তাহিক কোনো আমার লোন নাই, কিস্তি নাই, একটু আমি রিল্যাক্স হলাম। সাপ্তাহিক ঋণগুলো আমি ক্লিয়ার করে দিলাম, কিন্তু 1 লাখ টাকা নিয়ে। আমি খুব চিন্তা ভাবনা করতেছি যে আমি এবার কি করব, কি করা যায়। যে এখন তো আমি 1.5 লাখ টাকা ঋণ করে ফেলছি, এখন কি বিটে খেলবো না মানুষের সাথে খেলবো। যাক, পরে আবার আমি $100 ঢুকাইলাম। পরে এখন আমি ডিপোজিট করা শিখে গেছি, ডলার কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, এই লিঙ্কগুলো আমার কাছে চলে আসছে। কার কাছে গেলে ডলার পাবো, কার কাছে গেলে পাবো, রেট পাবো, কম টাকা ঢুকাইতে পারবো, এগুলো ডিটেলস আমার সব জানা হয়ে গেছে। পরে এই 50,000 টাকা আমি আস্তে আস্তে, একটু সময় লাগছে, 3 মাসের মধ্যে এই টাকাটাও আমি খাওয়াই দিলাম, 50,000 টাকাও খাওয়াই দিলাম। কিন্তু আমি চাকরি কিন্তু করতেছি, চাকরি কিন্তু ছাড়ি নেই, ওই মালিকের এখানেই চাকরি করতেছি সোসাইটিতে। পরে কি করলাম, আমি বললাম যে মাসিক যদি আমি ঋণ নেই তাহলে তো বেতন থেকে দিয়ে দিচ্ছি, আমার তো সাপ্তাহিক কোনো ঋণ নেই। এক কাজ করে সপ্তাহে 50,000 টাকা নেই এক জায়গার থেকে, আমি প্রতি সপ্তাহে 3,000 করে চালাবো। পরে বন্ধু একটার কাছে গেলাম, সে বলে যে তুই যদি এখানে সঞ্চয় খুলোস তাহলে তোরা লোন দিবে। আমি বললো কত? বলে তুই প্রথমে এখানে 10,000 টাকা দিবি, 10,000 টাকা দিয়ে সঞ্চয় খুলবি, আর সপ্তাহে এখানে 300 টাকা করে চালাবি, তোরা 50,000 টাকা লোন দিবি। তো পরে গেলাম এদের কাছে, বলে যে আপনার গ্যারান্টি কি? তো বন্ধুটা বলে যে আমি আছি, আর নাম একটা খুলেন। পরে আমি ওখানে 10,000 টাকা দিয়ে আসলাম, আর 300 টাকা করে প্রতি সপ্তাহে দিব। ওটা হলো যে আমার সঞ্চয়, আর 10,000 টাকা তো আমার জমা থাকবে। তো পরে আর আমার 50,000 টাকা দিল। প্রতি মাসে আমার 300 প্লাস 3,000, মানে 3300 টাকা আমার প্রতি সপ্তাহে কিস্তি চালাইতে হবে। পরে ওখান থেকে তাহলে টাকা হলো 1.5 লাখ, 50,000, 2 লাখ টাকা হলো ঋণ। আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম 2 লাখ টাকা। আমার সংসারে কিন্তু পুরা মানে 2 পয়সার ইনকাম নেই, 2 লাখ টাকা 2 লাখ টাকা ঋণ হয়ে গেছি। আবার প্রতি মাসে আমার এগুলার ইন্টারেস্ট চালাইতে হচ্ছে। পরে ওই টাকাটা আস্তে আস্তে আমি কি করলাম, ডলার ঢুকাইলাম। এর ভিতর আমি কম ডলার ঢুকাই, প্রতিদিন $20 $30 ঢুকাই। এখন আর $100 আবার ঢুকাই না। তারপর আমি বিট করি, জিতি, ডলার করতে পারলে কি হবে জানেন, আমার লোভটা বেড়ে যায়। কি জানেন ভাই, আমি ধরেন $100 ঢুকাইছি, ওটা $200 বানাইতে পারি, বা $300 আমি বানাইতে পারি। পারলে কি হবে জানেন, যখন আমি $300 বানাই তখন আমার লোভটা আরো বেশি কাজ করে। যখন আমার বেশি কাজ করে তখন কি করে, আমি $300 জায়গায় এক বললে মারি দিই $200, এক বলে মারি দিই $100। $100 মানে 8,500 টাকা আমি এক বলে মারি দিচ্ছি, কিন্তু আমার ঋণের কথা মনে পড়ে না। যখন আমি ডলারটা খাওয়াই দিই তখন আমার ঋণের কথা মনে পড়ে, আহা আমি কি করলাম, আমার তো এই ডলারগুলো খাওয়াই দিচ্ছে, আমার তো ওদিকে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, অনেক টাকা আমার ঋণ বেড়ে যাচ্ছে। পরে ওই 3 মাসের ভিতর আমার ওই টাকাটা আমি খাওয়াই দিলাম 50,000 টাকা বিটের ভিতর। ফুটবল আর হইলে ক্রিকেট এই খাওয়াই দিলাম। তারপর আবার 2015 IPL খেলা আসলো। তখন IPL এর ভিতর টার্গেট করলাম যে এই IPL এ যেভাবে হোক আমার টাকা টেনে নিয়ে আসতে হবে, নয় আমার অস্তিত্ব থাকবে না। আমার ছেলে মেয়ে, তখন পর্যন্ত আপনার ধার দেনা কত? 2 লাখ টাকা। 2 লাখ টাকা। ওকে। পরে কি করলাম, আমি ওই IPL এ আসার 1 মাস পর্যন্ত আর কোনো গেম খেলিনি।
বিটা অফ রাখছি, আমার ওই বিট অ্যাকাউন্ট ডিজেবল করা হয়েছে। $2000 ট্রানজাকশন হওয়ার পর নাকি ওটা ডিজেবল করে দেয়। তারপর কি হলাম, অ্যাকাউন্টটা বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পর আমি 1 মাস অ্যাকাউন্টটা খুলি না। 1 মাস পর অ্যাকাউন্টটা আবার খুলি 2000 টাকা দিয়ে। ওই ডকুমেন্ট জমা দেওয়ার পর অ্যাকাউন্টটা খুলে দেয় আর কি। ওটা এরা যাচাই করে যে অ্যাকাউন্টটা কি আমার নিজেরটা, আমি নিজে খেলতেছি কিনা, না আরেকজনের অ্যাকাউন্টটা খুলি, ওটার জন্য এরা আইডেন্টিফাই করে। পরে ওই 2000 টাকা দিয়ে আবার অ্যাকাউন্টটা খুলি। খোলার পরে আবার আমি এই IPL এর জন্য আবার টাকা হালাত নিলাম, লোন নিলাম। লোন নিয়ে এই 20,000 টাকা এক জায়গা থেকে লোন নিলাম। লোন নিয়ে কি করলাম, এই যে ডলার ঢুকালাম। ডলার ঢুকে আস্তে আস্তে খেলি, মানুষের সাথে খেলি। এবার খুব হিসাব করে খেলতেছি। এই যে যখন $200 ঢুকালাম, $100 ঢুকালাম, ওটা যখন 400-500 হয়ে যায়, তখনই আমার লোভটা বেড়ে যায়। তখন মনে হচ্ছে যে না, এবার আমি টাকাটা আনতে পারবো। ঠিক ওই মুহূর্তে আমি কি করি, তখন আর $5 $10 মারি না। ঠিক তখন ওই মুহূর্তে কি করি, এই ওভারে 10 রান আসবে, $200 মারি দিয়েছিলাম। $200 মানে বাংলাদেশে প্রায় 17,000 টাকা, 16,000 টাকা। $200 মারি দিচ্ছি, এক বলের ভিতর মারি দিচ্ছি। এই বলে রান আসবে, এত ডলার মারি দিচ্ছি। এই ডলার আমি প্রতিটা, যতক্ষণ আমি ডলার ঢুকেছি তখন আমি ডলারটা ঠিকই বাড়াইতে পারছি, কিন্তু আমি কখনো বাইর করি নাই। এটা হলো যে আমার ব্যর্থতা। আমি বাইর করি নাই, আমি লোভ করছি। আমার বিটে যখন $100 ঢুকেছি, যখন 500 হয়ে গেছে, তখন আমার লোভটা আরো বেড়ে গেছে। যখন বেড়ে গেছে, তখন আমি বিটে আবার আমি কি করতাম, আরো বেশি বাজি ধরতাম। জাস্ট শুধু টসে জিতবে ভাইয়া, ওই টসে আমি হারছি। হারার পর চিন্তা করলাম যে আর খেলবো না, ভিটে খেলবো না। $2.5 লাখ টাকার মতো ঋণ হয়ে গেলাম এর ভিতর। তখন আমার আস্তে আস্তে মানে মানুষের কাছে কালার হয়ে যাচ্ছি। মাস শেষে আমি টাকা দিতে পারতেছি না। ওই যে আমার সুদের টাকা আসতেছে, সুদের টাকা আমি দিতে পারতেছি না। তখন আমাকে বলতেছে যে কি ব্যাপার, সুদের টাকা তুমি আসল না দাও, তুমি সুদের টাকাটা হইলে তো দাও। মানে এইটা কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। মানে আমাদের লোকাল যারা আসলে এ ধরনের সুদের উপরে টাকা খাটান, তারা আসলের দিকে কনসেন্ট্রেশন দেন না, কনসেন্ট্রেশন দেন হচ্ছে ইন্টারেস্টের দিকে। ঠিক জানি না, মানে এটা হচ্ছে তাদের একটা স্ট্র্যাটেজি। তো আপনাকে যেটা বললে যে আসল পরে হলেও চলবে, আগে তুমি ইন্টারেস্টটা তুমি চালাই যাও। তারপর কি করলাম, আমি আবার কি করি, লোন নিয়ে আবার ইন্টারেস্টটা চালা যায়। যেখান থেকে বিগ অ্যামাউন্টটা নিছি 1 লাখ টাকা, ওই অ্যামাউন্টটা সবচেয়ে কম, মানে 3,000 টাকা। যেখান থেকে 10,000 নেই, ওখানে মাসে 1,000 টাকাও দিতে হয়েছে। চিন্তা করেন অবস্থা। যেখানে 20,000 টাকা নিয়েছি, সেখানে 2,000 টাকা দিতে হয়েছে। এখন কি করছি, আমি আমার আরেকটা বন্ধুর মাধ্যমে বাড়ির থেকে, সে বাড়িতে তার কোন খালার মাধ্যমে, আমার খুব বেস্ট ফ্রেন্ড, আর আমি গাড়ি চালানো শিখেছি, সেই কারণে সে আমার এই রিস্কটা নিছে। যারে যেখানে যেভাবে পাচ্ছেন সেখান থেকে টাকা ম্যানেজ করতেছে। রিকোয়েস্ট করে সে থেকে বাড়ির থেকে আমি 50,000 টাকা আনাইছি। আমি কিন্তু এর ভিতরে $2.5 লাখ টাকা প্লাস ইন্টারেস্ট এগুলা মিলে আরো খুচরা ঋণ করে পাই 2,70,000-80,000 টাকা ঋণ করে ফেলছি। আমার ঘরে বাজার করার টাকা নাই, শুধু ডাল, বাসা ভাড়া দিতে পারতেছি না। আমার ছেলেটারও আমি আগের মতো, ছেলে আমার একটা কথা বললে আমি স্কুলে ভর্তি করাইতে পারি নাই। ছেলের 7 বছর 6 বছর পড়বে, স্কুলে ভর্তি করতে পারি নাই টাকার জন্য। চিন্তা করেন অবস্থা। তারপরে বললাম যে থাক, আগামী বছর ভর্তি করাবো। আর আমার ওয়াইফের সাথে প্রতিদিন আমার এইসব ব্যাপার নিয়ে লাগে, কিন্তু আমার ওয়াইফ বলতেছে না যে দেখো, আমাকে তুমি রাস্তায় রাখো, আমি রাস্তায় থাকবো, তুমি এসব বন্ধ করো। আমার ভালো খাবারের দরকার নাই, আমার ভালো জামারও দরকার নাই, তুমি এসব বন্ধ করো। কিন্তু আমার এই সাপোর্টটা সেই শুধু বলতো এগুলো ভালো না, বন্ধ করো। কিন্তু সে বলতো না যে আমি ডাল আনলে ডাল খাবো, তুমি এসব বন্ধ করে দাও। আমার ছেলের মাথা শুয়ে বলো বা আমার মাথা শুয়ে বলো, এইসব কথা সে আমার কখনো বলতো না। মূলত কিন্তু অ্যাসপায়ারটা কিন্তু আমি পাচ্ছি এটার কারণেই, কি সে ভালো থাকতে চায়। আমারও টার্গেট, আমি ভালো থাকতে চাই, ভালো খাইতে চাই, আমার অভাব থাকবে না, আমার ছেলে মেয়ে নিয়ে আমি ভালো থাকবো, এক পর্যায়ে আমি চাকরি করবো না। মানে আমারও লোভটা অনেক বেশি, যে কারণে আমার এই অবস্থাটা হচ্ছে। পরে ওই সে 50,000 টাকা আনি দিল। ওই 50,000 টাকা আমি ভিটের ভিতরে একসাথে ঢুকাই নেই, কিছু ঋণ দিচ্ছি, লোন দিচ্ছি, বাসা ভাড়া দিচ্ছি, বাজার করতে, যখন টাকা আসতেছে তখন বাজার করতেছে বাসায়। এবং এখান থেকে কিছু টাকা আপনি আপনার এই ব্যাটিং এ কাজে লাগাচ্ছেন। হ্যাঁ, ব্যাটিং এ লাগাচ্ছি। তারপর আমি ডলার ঢুকাচ্ছি ভিটের ভিতরে। তারপর ডলার ঢুকে এই যে ডলার খাওয়াচ্ছি, বাড়াচ্ছি। কিন্তু প্রত্যেকটা সময় যখন আমি $20 ঢুকাইছি, ওটা আমি $50 বানাইতে পারছি, কিন্তু বাইর করিনি। এটা হচ্ছে সবচেয়ে আমার ব্যর্থতা। মানে আমি লোভ করতেছি যে প্রতিটা মুহূর্তে আমি যখন $100 ঢুকাইছি, ওটা আমি $300 বানাইছি। আমি বাইর করার সিস্টেমও জানি, ওয়ে জানি, কার কাছে গেলে বিক্রি করতে পারবো, কার কাছে গেলে কি করতে পারবো, সব রাস্তা কিন্তু আমার জানা হয়ে গেছে। কিন্তু আপনি বের করেন, কিন্তু আমি ডলারটা বের করতেছি না, আমি বাইর করতেছি না। বাইর করলে কিন্তু আমার আস্তে আস্তে কিন্তু লোনগুলো আমার দেওয়া হয়ে যায়। না, বাইর করি না, কারণ হলো আমি চিন্তা করি একসাথে আমি $5,000 বের করে ফেলবো, আমার সব লোন দেওয়া হয়ে যাবে। এভাবে করে খেলতেছি। তারপর সে যখন 50,000 টাকা আনি দিল, তারপরে আর আমি চাকরি বাকরি দিয়ে দিলাম। সে তো চাকরি বাকরি করতেছে, আর তো আমি নিজেই ড্রাইভিং শিখেছি, সেই কারণেই কিন্তু সে আমার 50,000 টাকা আনি দিয়েছে বাড়ির থেকে। পরে আমি আবার কি করলাম, টাকাগুলো সব খাওয়াই দিলাম। আমি কিছুদিন আবার স্তব্ধ হয়ে গেলাম। আমার একদম হাত পাও চলতেছে না, চাকরি করতে ইচ্ছা করতেছে না, আমার হাত পাও কামড়াচ্ছে। আমি গাড়ি চালাচ্ছি, কিন্তু আমার খুব টেনশন নিয়ে আমার গাড়ি চালাতে হয়। পয়েন্ট গাড়ি চালাচ্ছে, এই ধরনের মাথায় টেনশন রেখে বাচ্চাকে স্কুলে ভর্তি
ভর্তি করতে পারিনি, একটাই মাত্র ছেলে এবং সে গাড়ি চালাচ্ছে। চিন্তা করে দেখেন মাথার উপরে কত রকমের বোঝা, অন্তত পক্ষে ঋণের বোঝা, প্রতি মাসে সুদ দিতে হবে সেটার বোঝা, মানে ভয়াবহ রকমের অবস্থা। তারপর তো ভাইয়া তারপর যখন আমি ডিউটিতে যাই, গাড়ি টাড়ি নিয়ে বের হই, তারপর আমি ডিউটি করি ঠিক মতো। তারপর সকালবেলা যখন যাই তখনও ঠিক মতো ডিউটি করি। মাঝে কয়েকদিন সপ্তাহে নিয়ে আমি অস্টপেপার রাখলাম, ভাই আমার 3 লাখ টাকার মতো এদিকে ঋণ হয়ে গেল। এখন আমি সুদের টাকা চালাবো কোথা থেকে? প্রতি মাসে 8-10 হাজার টাকা আমি কিভাবে সুদ দিব? আমি বেতন পাই কয় টাকা? আমি বাসা ভাড়া দিব কোথা থেকে? এগুলো নিয়ে আমার টেনশন নিয়ে আমি যখনই আমি ঘুমাইতাম তখনই আমার মাথাটা খুব হালকা থাকতো, কিন্তু আমি যখনই ঘুম থেকে উঠতাম সব টেনশন আমার এই মাথার ভিতর কাজ করতো। আমি কি গাড়ি চালাই না কি করি, মানে আমার মাথাতেই থাকতো না। তবে আল্লাহর রহমতে কি ভাইয়া জানেন, আমি গাড়ি চালাইতাম যে আমার ওই সেন্সটুকু কাজ করতো যে গাড়ি লাগলে তো আমার চাকরি থাকবে না। আমি ঠিকই আমার গাড়ির সেন্সটা আমি ঠিক রাখতাম। আল্লাহর রহমতে গাড়ি আমার লাগতো না, কিন্তু আমার খুব টেনশনে কাজ করতো। আমি এই টেনশনের কারণে আমি চোখেও কম দেখতাম। আমার চোখে কাজ করতো না, কন্টিনিউ মাথা ব্যথা থাকতো। পরে আমি এই যে ঘটনাটা ঘটেছে এটা কি আপনার ওয়াইফ জানতো? সে এত টাকা ঋণ সেটা জানে না, সে জানে আমার 2 লাখ টাকার মতো ঋণ আছে, বাট এত টাকা ঋণ সেটা জানতো। এটা আজকে রেডিওর মাধ্যমে ফার্স্ট জানছে। সে যদি শুনে তাহলে, বাট সে তো জানে না আমি যে রেডিওতে আসছি। ওকে বলেন। হ্যাঁ, তো তারপরে গাড়ি চালাচ্ছি, তখন আমি কি করলাম, ওই বিভিন্ন ধরনের ফার্মেসিতে গেলাম যে ভাই আমার খুব মাথা ব্যথা করে। বলে কেন মাথা? আমি বলি ভাই ফ্যামিলি টেনশন। তো বিভিন্ন ধরনের আমার ট্যাবলেট, যেমন মানে 3-4টা মাথা ব্যথার ট্যাবলেটের নাম জানছি, ওগুলা খাইতাম যখন যেটা ভালো লাগতো কিনে খেতাম। তো খাওয়ার পর 2-3 ঘন্টা হয়তো ঠিক থাকতো, আবার সেম একই। এই যে আমার টেনশনটা আমি নিতে পারতেছি না। তখন আমি 2016 সালের লাস্টের দিকে চলে আসছি, নভেম্বরের দিকে আবার কি করলাম, আমি 20,000 টাকা আবার লোন নিলাম আমার। আবার এখন কিন্তু আমার অলরেডি 3 লাখ টাকার উপরে ঋণে চলে গেছে। আমি প্রতি মাসে 8-10 হাজার টাকা শুধু ইন্টারেস্টই দিতে হচ্ছে। পরে আবার 20,000 টাকা নিলাম, নিয়ে আবার এই যে ফুটবলের ভিতর প্রতিদিন রাত্রে বিট করতাম, রাত অগমা থাকি বিট করতাম। মনে হচ্ছে কিছু করতে পারবো। এদিকে সারাদিন চাকরিতে থাকি, মানে আর জীবন ভালো লাগে না। মনে হচ্ছে কিছু করব, কিভাবে টাকা আর্ন করবো, কিভাবে ঋণগুলো দিব, কিভাবে আবার আগের জীবনে ফিরে যাব। এই বিভিন্ন ধরনের টেনশন নিয়ে আবার মাথায় কাজ করতেছে না। প্রতিদিন মাথা ব্যথা করে, প্রতিদিন ট্যাবলেট খেতে হয়। প্রতিদিন মাথা ব্যথা ট্যাবলেট না খেলে মনে আমার চলতে পারি না, ডিউটি করতে পারি না। আমার এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছে। তো তারপরে এই 20,000 টাকা নেওয়ার পরে আবার সেই ডলার ঢুকেলাম, নিয়ে তো ওইটা দিয়ে প্রতিদিন রাত্রে খেলি। তারপরে এখন আর মাথায় কাজ করতেছে না যে এখন কি করা যায়, কি করব, ছেলের ভবিষ্যৎ কোথায় যাবে, আমার ভবিষ্যৎ কোথায় যাবে, ফ্যামিলির কথা চিন্তা করতেছি। অনেক টাকা ঋণ করে ফেলছি। এখন এক পর্যায়ে মনে হচ্ছে যে না, মনে হয় যে সুইসাইডই করি, এরকম চিন্তা ভাবনা আসতেছে। আবার চিন্তা করতেছে সুইসাইড করে কি হবে, দূরে না কোথাও চলেই যাই, আর কি করব, জীবন রেখে আর লাভ কি, জীবন তো নষ্ট করে ফেলছি। আবার চিন্তা করতেছি টাকাগুলো তো আমার না, টাকাগুলো তো বিভিন্ন মানুষ থেকে হালাত করছি, আর ডাইরেক্টলি তো কারোর থেকে নিয়ে নেই, বিভিন্ন মানুষের মাধ্যমে টাকাগুলো আনছি। আর আমি তো এলাকায় কখনো মানুষের কাছে কালার হই না, সবসময় তো টাকা পয়সা দিয়েই যাচ্ছি, ইভেন এখনো পর্যন্ত দিয়েই যাচ্ছি টাকা, সুদের টাকা। তা আমি আসল টাকা কখন দিব? আমি প্রতি মাসে 10,000 টাকা, 8,000 টাকার মতো আমি শুধু সুদই টানি। তা আমার আসল টাকা দেওয়ার মতো কোনো ওয়ে নেই। আমি প্রতি মাসে 12-13 হাজার টাকা বেতন পাই। তো 12-13 হাজার টাকা দিয়ে আমি কি করবো? এখন কি সুদ চালাবো, নাকি আমি সংসার চালাবো, নাকি কি করবো? এগুলো প্রতিদিন আমার টেনশনে, প্রতিদিন আমাকে আমার জীবনটা তছনছ হয়ে যাচ্ছে। এখন আমার এক পর্যায়ে আমার ডিসিশন মনে হচ্ছে যে আমি সুইসাইড করি, এক পর্যায়ে মনে হচ্ছে আমি কোথাও চলেই যাই, এক পর্যায়ে মনে হচ্ছে যে না, আমার মনে হয় যে আমি গাড়ির তলে পরে মরে যাই। এখন বাসায় গেলে প্রতিদিন আমার অশান্তি লাগে। বউ এক কথা বলে, ছেলে একটা কথা বলে। যখন আমার ছেলে কথা বলে যাবো আমার জন্য জুস আনলো, আমার জন্য এইটা আনলো, তখন আমি থাপ্পড় দিই। আমার ছেলেকে আমি কখনো হাত তুলি নাই। আমার ছেলেকে আমি অনেক বেশি ভালোবাসতাম। আমার ছেলেকে টাকার জন্য আমি স্কুলে ভর্তি করাইতে পারি নাই। আমার ছেলেকে আমি এখন পর্যন্ত একটা জামা কাপড় কিনে নিতে পারি না। আমার ছেলে বড় হয়ে গেছে, আমার ছেলের আগের জামা কাপড় গুলো হয় না এখন আর। পরে আমি চিন্তা করছি এখন কি করবো। প্রতিদিন আমি ডিউটি করি ঠিক মতো, কিন্তু ডিউটি করলে কি হবে, আমার টেনশনটা মাথা থেকে ফেলতেই পারতেছি না। তারপরে আমি আজাদি ব্যাপারে বিজ্ঞপ্তি পেলাম, ওখানে কিডনির প্রয়োজন, এ পজিটিভ, তোকে আমার রক্ত করবো এ পজিটিভ। পরে আমি ওখানে ফোন দিচ্ছিলাম, ফোন দিয়ে আমি কথা বললাম যে এরকম আপনারা একটা বিজ্ঞপ্তি ছিলেন আজাদি ব্যাপারে, ওইখানে আপনার কিডনির দরকার, আমি দিব। তো বলতেছে যে আপনাদের অফারটা কি, আমার একটু বলা যাবে? বলে যে আপনি ফেস টু ফেস আসেন, আসলে তারপর কথা বলবো। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আসবো। তো বলে যে কোথায়? বলে যে আপনি ইয়াতে আসবেন, কালুরঘাটে আসবেন, কালুরঘাটে এসে ওইখানে এসে ফোন দিবেন, ওইখানে আমার বাড়ি, আপনাকে আমি ওইখান থেকে নিয়ে যাবো। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনার আমি চিন্তা ভাবনা করে জানাবো।
তারপর আমি বাসায় গেছি, আমার ওয়াইফে বলতেছে জমিদার আছে বাসা ভাড়ার জন্য। তারপর আমি সেদিন অনেক কান্না করি। আমার বউ ছেলে মেয়ে বলতে তুমি কান্না করতেছো কেন? তারপরে আমি কান্না করতেছি, আমার যখন টাকা পয়সা ছিল বা সবকিছু ছিল তখন তো সবাই ছিল, আর সবারই আমি যা পারছি তা দিছি, কখনো তো আমি কারোর কোনো অভাবে রাখি নাই। আজকে আমি কিছু টাকা ঋণ করছি, এখন আমার কেউ সাপোর্ট দিচ্ছে না, কেউ কোনো টাকা পয়সা দিচ্ছে না। আমি সুদের টাকা বলে তুমি কত, আমার ওয়াইফে আমি পুরো টাকার অ্যামাউন্ট বলি নেই। তো তারপরে ওই লোকেরা আমি ফোন দিছি কিডনি বিক্রি করার জন্য, ওই লোকের কাছে গেছি, দেখা করছি। তো ওই লোক বলে যে দেখেন আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না, আমার ভাইয়ের 2টা কিডনি নেওয়া হয়ে গেছে, এখন একটা হলো চলবে, এই জন্য বিজ্ঞপ্তি চাইছি। তা আমি বলি যে আপনি কত দিবেন? তো বলে যে আমরা তো কত দিব, হয়তো 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা দিতে পারবো, আর বেশি তো দিতে পারবো না। তো যখন উনি 1 লাখ 1.5 লাখ টাকার কথা বলছে, তা আমি বলি 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে কি হবে ভাই, আমার তো এরকম প্রায় 4 লাখ টাকার ভিতরে আমি ঋণও পড়ে গেছি। তো বলে যে কিভাবে ঋণ হয়েছে? না বলে যে ভাই এরকম আমি তো এরকম জুয়া খেলছিলাম, এর কারণে। বলে যে কি বলেন ভাই, আপনি এত টাকা তো কিডনি বেশি, আপনি কয় টাকা পাবেন? তা আমি বলি যে ভাই আমি যদি 4 লাখ টাকা পাই, আমি একটা কিডনি বিক্রি করে দিয়ে আমি সব ঋণ দিয়ে দিব, আমার আর এই জীবন রাখতে ভালো লাগতেছে না। তো লোকটা বলে যে ভাই আমার তো এত সামর্থ্য নাই, আপনি অন্য জায়গায় দেখতে পারেন। পরে ওইটা বলে চলে আসছি। পরে সেদিন আর ডিউটিতে যাইনি, ছুটি নিয়ে চলে আসছি বাসায়। এসে আমি অনেক কান্না করতেছি। যে কান্না আপনি এখানেও করছেন। জুয়া এটা একটা ভয়াবহ রকমের। ও আজকে শুধু জেপিএসবিতে এসছে সাহস করে মানুষকে সচেতন করবার জন্য। ওর এই কান্না, আপনি কাঁদতে না চাইলে আপনি সচেতন হন, এর চেয়ে বেশি কিছু বলার নাই আমাদের এখানে। এই আপনার যেসব ক্রিকেট খেলা চলছে, কিংবা যেগুলো খেলা চলছে, ওয়ার্ল্ড খেলা হোক, ইন্টারন্যাশনাল খেলা হোক, এই খেলা নিয়ে কোটি কোটি টাকার বাজি ধরা হয়, জুয়া করা হয়। যারা এসব করেন, যারা এসবের মধ্যে যুক্ত থাকেন, একেবারে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ, তাদের পরিণতি শেষ পর্যন্ত কি হতে পারে, ও কিন্তু পরিণতির দিকে ধাবিত হচ্ছে। ও কিন্তু একটা অন্ধকার ভবিষ্যৎ দেখছে। সেখান থেকে বের হয়ে আসতে পারবে কি পারবে না সেটা কেবলমাত্র সৃষ্টিকর্তাই জানেন। 4.5 লক্ষ টাকা এটা ওর জন্যে একেবারে মরণশেল। এবং সামনে রয়েছে একটা মাত্র ছেলে, একটা মাত্র বউ, কোন রকম একটা পেশা কি করবে না করবে তার কোনো সিদ্ধান্ত নেই। একটা কথা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। আমরা চাই না ও অকাল মৃত্যুর দিকে চলে যাক, এবং আমরা এটাও চাইবো না যে যারা আজকের এই অনুষ্ঠানটি শুনলেন, যারা বিভিন্ন রকমের বাজি ধরে থাকেন, জুয়া খেলে থাকেন, তারাও অকাল মৃত্যুর দিকে যান। আমরা এবার মুখোমুখি হচ্ছি আমাদের ডক্টর তাজুল ইসলাম, যিনি অনুষ্ঠানের শুরু থেকে আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, কি বলার আছে আপনার আজকের এই ঘটনা শুনে? যা বলিব সত বলিব অনুষ্ঠানের শ্রোতাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে অতিথি যে জীবন, তার কাহিনী যেটা শুনলাম, আসলে এই ব্যাটিং বলেন, জুয়া বলেন, এগুলো হচ্ছে এক ধরনের এডিকশন, নেশা। আমরা যেমন মাদক নেশা করি, এখানেও তাই একই অবস্থা। মাদকে যেমন আনন্দ পাওয়া যায়, সেই জন্য সেই আনন্দ পাওয়ার জন্য বারবার নেয়। এখানে হচ্ছে টাকা পয়সার ব্যাপার। একবার টাকা পাওয়া যায়, আবার হেরে যায়, হেরে গেলে আবার আরো বেশি উত্তেজিত হয়ে আবার চেষ্টা করে যাতে আরো বেশি করা যায়। যাই হোক, এক কথা হচ্ছে এগুলি কিন্তু নেশা। এই নেশা যারা যায়, সকল নেশার আলটিমেট ফলাফল হচ্ছে শূন্য। শুধু শূন্য না, মানে তাদের জীবনটা শেষ হয়ে যায়। মাদক নেশা যেমন মানুষকে শেষ করে দেয়, ব্যাটিং বলেন অন্যান্য করে, সেটা আরো বেশি খারাপ করতে, কারণ এখানে টাকা পয়সার ব্যাপার আছে। হ্যাঁ, লাখ লাখ টাকা এখানে চলে যায়। এমনকি অনেকে তো এক সময় আমাকে বলা হইতো যে নিজের বউকে পর্যন্ত মানে বেটিং করতো। যাই হোক, এক্ষেত্রে জীবন অবস্থা সেরকম হয়েছে, সে 4 লাখ টাকা দেনা করা হয়ে গেছে, এবং সে এখন মানে ব্যস্ত হয়ে গেছে কিভাবে টাকাটা আনতে হবে। কিডনি বিক্রি করতে চেষ্টা করতেছে, অন্যান্য বড় চেষ্টা করতেছে, কিন্তু সেগুলি করা পারছে না। অর্থাৎ এখন পুরোপুরি হলো সে এখন আত্মহত্যা করা পর্যন্ত চিন্তা করছে। আমরা এখন সে ডিপ্রেশনে পড়তে চলে যায়। এই ডিপ্রেশন কিন্তু একটা মানসিক রোগ। ওই রোগের চিকিৎসা আছে, এবং তাকে আমি উপদেশ দেবো যে কোনো একটা আমাদের হসপিটালে মানসিক বিভাগ আছে, সেখানে গিয়ে সে যাতেন যায়। কারণ এই রোগ কিন্তু একদিক দিয়ে মারাত্মক, যে কোনো সময় এরা কিন্তু আত্মহত্যা করতে পারে।
তার জন্য আমার উপদেশ হচ্ছে যে সে চিকিৎসা নিক, এবং এর পরবর্তী পর্যায়ে তার ডিপ্রেশন ভালো হয়ে যাওয়ার পরে সে হয়তো মানসিক শক্তি পাবে, যাতে সে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে জীবন চালাতে পারবে, এবং এই যে একটা নেশা জগতে সে চলে গেছিল সেখান থেকে সে ফিরে আসবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। শেষ করছি আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। বারবারই বলি, আবার বলছি, আবারও বলবো, একজনের ভুল হাজার জনের শিক্ষা হোক। একজন জীবনের ভুল হাজার হাজার জীবনকে সহজ করুক, সরল করুক। প্রিয় শ্রোতা, যিনি অপরাধ করেন তাকে ঘৃণা করবেন না, তার মধ্যেও চমৎকার একটা মানুষ লুকিয়ে আছে। একজন অপরাধীকে সুন্দর মানুষ বানানো যদি এই অনুষ্ঠানের ব্রত হয়ে থাকে, এবং সেই জায়গাটিতে একজন মানুষও যদি সঠিক পথে এসে থাকে, তাহলেই আমরা বলতে পারি আমাদের এই অনুষ্ঠানটি সার্থক। অনেক ভালো থাকুন আমাদের টিম মেম্বার এবং একই সাথে যারা এই অনুষ্ঠানের শুভাকাঙ্ক্ষী, তাদের সবার পক্ষ থেকে শুভরাত্রি।